নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ বেশ অনেকটা দিন বাদে আপনাদের কাছে এসেছি, আমি ক্ষমা প্রার্থী। আশা করছি আপনারা আমার সঙ্গ ছাড়বেন না। আজকে আমরা একটা গল্প শুনে নেব, একটি অবশ্যই ভৌতিক গল্প। আজকে আমরা যে গল্পটি শুনব তার নাম মহাকবির পানপাত্র, লিখেছেন রাজা ভট্টাচার্য। বন্ধুরা, আপনাদের একটা রিকোয়েস্ট, আপনারা আগের মতোই আমাকে ঘটনা লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠাতে থাকুন। ভৌতিক, অলৌকিক বা দৈবিক যে কোনো ধরনের ঘটনা আপনারা আমার মেইল আইডিতে লিখে পাঠাতে পারেন। আর অনেকে ভয়েস রেকর্ড করে পাঠাতে চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাবেন। সব কটা মেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমার লিঙ্কে দেওয়া থাকে, আপনারা জানেন, তবু একবার মনে করিয়ে দিলাম এবং রিকোয়েস্ট, প্লিজ নতুন ঘটনা পাঠান। আচ্ছা, আমরা গল্পটা আগে শুনে নিই। প্যারিসে এর আগেও বেশ কয়েকবার এসেছে অর্ণব। অফিসের কাজে আসতে হয় ওকে। আসে 2-3 দিনের জন্য, ঝড়ের বেগে কাজ সারে, মাঝে উইকেন্ড পড়লে যতটা সম্ভব ঘুরে ফিরে দেখে এই রূপকথার শহরটাকে, তারপর দৌড়ায় এয়ারপোর্টের দিকে। এবারেও ঠিক করেই এসেছিল, ভার্সাই প্রাসাদ না দেখে ছাড়বে না। গতবার শেষ মুহূর্তে ক্যান্সেল করতে হয়েছিল কাজের চাপে। এ যাত্রায় আর তেমন কিছু ঘটেনি। অনলাইনে বুক করে নিল ট্যুর। সকালেই বাস ধরে প্যারিস থেকে ভার্সাই। প্রায় সারাদিন ধরে আশ্চর্য সেই প্রাসাদের আনাচে কানাচে ঘুরে পড়ন্ত বিকেলে যখন ও বেরিয়ে এলো, তখনও ওর 2 চোখে লেগে আছে মুগ্ধতা, আর হাতে আছে ঘণ্টাখানেক সময়। অর্ণব হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল ভার্সাই শহরের পেটের ভিতরে, বড় রাস্তা ছেড়ে গলিতে। কারণ এইসব ছোট রাস্তাগুলোই যে কোনো শহরের আত্মাটা লুকিয়ে থাকে, এটা ওর বহুকালের বিশ্বাস। পাথরে বাঁধানো সরু গলিটার একপাশে ঝিম মেরে বসে থাকা খুদে কিউরিও সবটা দেখে নিছক কৌতূহলবশত উঁকি দিয়েছিল অর্ণব। হাজারো পুরনো জিনিস সাজানো আছে দোকান জুড়ে, কিন্তু প্রথমেই যে জিনিসটার দিকে ওর নজর পড়ল সেটা একটা পান পাত্র। আগেকার দিনের লোকেরা যেমন বাহারি গ্লাসে মদ্যপান করত, সেই জিনিস। সাদা রংটা সামান্য মলিন হয়ে এসেছে বয়সের ছাপ থেকে, তবু জিনিসটার সর্বাঙ্গে এমন একটা আভিজাত্য লেগে আছে যে অর্ণব মুহূর্তের মধ্যে সম্মোহিত হয়ে গেল যেন। ভয়ে ভয়ে দোকানটায় ঢুকে পড়ল ও। তারপর এক কোণে বসে থাকা ভদ্রলোককে জিজ্ঞেস করলো, এটা কি বিক্রির না আপনার সংগ্রহের ব্যক্তিগত সংগ্রহ? এখানে বলে রাখা ভালো, ভাষা শেখাটা অর্ণবের একটা শখ। বাংলা, ইংরাজি, হিন্দির বাইরেও গোটা 3 ভাষা ও দিব্যি গড়গড় করে বলতে পারে। ফরাসি অবশ্য তার মধ্যে পড়ে না, তবে কথাবার্তা চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট জ্ঞান আছে ওর। ভদ্রলোকের বয়স খুব বেশি নয়, বছর 50 হবে। মৃদু হেসে বললেন, না না মসিয়ে, এটা বিক্রির জন্যই রাখা আছে এখানে। কিসে তৈরি এটা? কাঁচ গ্লাস? রূপো, সিলভার? খুব পুরনো কিছু নয় অবশ্য, তবু 100 বছরের পুরনো হবে এটা। অর্ণবের মন একটু দমে গেল। এক গাদা দাম চাইবেন নিশ্চয়ই ভদ্রলোক, এই ভয়টাই পাচ্ছিল ও। তবু সাহস করে জিজ্ঞেস করলো, কীরকম দাম হবে এটার? ভদ্রলোক দাম যেটা বললেন সেটা অবশ্য অর্ণবের সাধ্যের মধ্যেই। দরাদরি ব্যাপারটা ওর আদৌ আসে না। দাম মিটিয়ে দিয়ে জিনিসটা ঢুকিয়ে নিল কোটের পকেটে। বেরিয়ে আসতে গিয়ে কিন্তু থমকে দাঁড়াতে হলো ওকে। এক মহিলার গলা শোনা যাচ্ছে। গলা শুনে মনে হচ্ছে তার বয়স হয়েছে। চাপা গলায় বলছেন, আবার তুমি ওটা বিক্রি করলে আন্ত্রে? আগের 2বার কি হয়েছিল মনে নেই? তাতে আমার কি করার আছে মা? এবার শোনা গেল বিক্রেতার গলাটা।
তারা যদি মদ খেয়ে মরে যায় সেটা কি আমার দোষ? আশ্চর্য! তোমাকে দোষ দিইনি, দোষটা ওই হতচ্ছাড়া গ্লাসটার, যে ওটাকে এনে সেই পায়ে পায়ে সরে এলো অর্ণব। গ্লাসটার বোধহয় অপয়া বলে বদনাম আছে। অবশ্য তাতে অর্ণবের কিচ্ছু যায় আসে না। সারা দুনিয়া ঘুরে বেড়ালেও ও মদ স্পর্শ করে না। ওর নেশা বলতে ভালো কফি, দেশে থাকলে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা, আর এই টুকটাক পুরনো জিনিস কেনা। কাজেই এই গ্লাসের পুরনো মালিকেরা যদি মদ খেয়ে মরে গিয়েও থাকে, সেটা যে ওর ক্ষেত্রে কাজ করবে না সে কথা হলফ করে বলা যায়। 1 সেকেন্ডের জন্য যে দ্বিধাটা তৈরি হয়েছিল সেটা কেটে যেতে 1 সেকেন্ডও লাগলো না। হালকা মনে হাঁটতে হাঁটতে অর্ণব ফিরে এলো ওদের ট্যুর বাসের কাছে। এখনও 2-1 ফেরেনি, দেরি হয়নি ওর। দেশে ফিরে গ্লাসটা ও সাজিয়ে রাখলো বৈঠকখানা ঘরের দেয়াল আলমারিতে, যেখানে নানা দেশ থেকে জোগাড় করে আনা ওর অন্যান্য শখের জিনিসগুলো রাখা আছে। এছাড়াও রয়েছে ওর পূর্বপুরুষদের সঞ্চিত হাজার গন্ডা টুকিটাকি। সত্যি বলতে অর্ণবের বাড়িটাতে এসব জিনিস মানায় ভালো। প্রায় 200 বছর আগে বাড়িটা তৈরি করেছিলেন ওর ঠাকুরদা ডক্টর যোগেন্দ্রনাথ সেন। মস্ত ডাক্তার ছিলেন তিনি। সেই আমলে রোগীকে একবার দেখার জন্যে ভিজিট নিতেন 2 মোহর। ফলে রবীন্দ্র সরণির কাছেই ইজরা স্ট্রিটের এই বাড়িটা তিনি বানিয়েছিলেন রীতিমতো আলিশান করেই, এবং চূড়ান্ত সাহেবি গায়ে। সেকালে এই বাড়িতে কতজন থাকতো সেটা স্বভাবতই অর্ণবের জানা নেই। তবে এখন এই প্রকাণ্ড বাড়িতে থাকে মোট 2টি মানুষ, অর্ণব এবং মিন্টুদা। এই মিন্টুদা অর্ণবের অল ইন ওয়ান, অর্থাৎ রান্নাবান্না থেকে ট্যাক্স জমা দেওয়া পর্যন্ত সব একা হাতে সামলায়। অফিসের কাজে বাইরে যেতে না হলে অর্ণব বাড়ি ফিরে আসে সন্ধ্যে 7টার আগেই। 7:30 নাগাদ এসে পড়ে বন্ধুরা, পুরনো পাড়া, ছেলেবেলার বন্ধু সব। ফাঁকা বাড়ির একতলার মস্ত বৈঠকখানা ঘরে তাস খেলা আর আড্ডা হয়, চা সিগারেট চলে। 9:30টার মধ্যেই উঠে পড়ে সবাই। ঘন্টা 2-1 এই আড্ডাটাই বলতে গেলে অর্ণবের আসল নেশা, বলা যায় উত্তর কলকাতার খাঁটি উত্তরাধিকার। ফ্রান্স থেকে ফিরে অফিসে একটা ঝঞ্ঝাট ভরা দিন কাটালো অর্ণব। তবে কি ওর চাকরিটা এমনই যে এসব সয়ে যায় কয়েক বছরের মধ্যেই? নয় করে 4 বছর তো হয়ে গেল এই লাইনে। কাজেই এয়ারপোর্ট থেকে সেক্টর 5 অফিস হয়ে বাড়ি ফিরতে যেটুকু দেরি। সন্ধ্যের স্নান সেরে দোতলায় বারান্দাটা বসে এক কাপ কফি খেতে খেতেই দিব্যি চাঙ্গা হয়ে উঠল। এখনও ওদের বাড়ির একতলায় কোনো দোকান নেই। বাকি বাড়িগুলোর অধিকাংশের নিচে লাইটের দোকান। সন্ধ্যায় যখন সেসব দোকানে আলো জ্বলে ওঠে তখন সেই ঝলমলে ব্যাপারটা নেহাত মন্দ লাগে না। 8টার মধ্যে অবশ্যই সব দোকানপাট বন্ধ হয়ে যায়। সেও এক অদ্ভুত নীরবতা এর মধ্যেই জন্মেছেও। দোতলার নির্জন বারান্দাটা এসব দৃশ্য দিয়ে ভরিয়ে তোলাটা অভ্যেস হয়ে গেছে ছোটবেলা থেকেই। ঠিক এই সময় বেজে উঠল কলিং বেলটা। মিন্টুদা আছে অবশ্য নিচে। অর্ণব আরাম করে কফি শেষ করতে লাগলো। একটু পরেই মিন্টুদা উঠে এলো উপরে। এই বাড়িতে মিন্টুদা কাজ করছে প্রায় 40 বছর। অর্ণবের বাবার সময় থেকে রয়েছে ও। এখন একটু হেসে বলল, গৌতম এসেছে, ডাকছে তোকে, তুই এসে খবর দিসনি ওদের? অর্ণব তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। গৌতম ওর সঙ্গেই পড়েছে 10 পর্যন্ত। তারপর অর্ণব সায়েন্স নিল, ও নিল কমার্স। এখন ডায়মন্ড ইলেকট্রিক্যালস নামের এই পাড়ারই একটা দোকানে অ্যাকাউন্টস দেখে। গৌতম এসেছে, মানে গৌরবও এসেছে। ওরা যমজ ভাই, যদিও দেখতে মোটেই একরকম নয়। অর্ণব তাড়াতাড়ি টি শার্টের উপরে একটা চাদর জড়িয়ে নিচে তত্তর করে নিচে নেমে গেল। ডিসেম্বর মাসের মাঝামাঝি, আজ একটু ঠান্ডা পড়েছে। ওকে দেখে অবশ্য এক গাল হাসল গৌরব। কিরে শালা, এসে একটা খবর দিলি না? আমি তো ভাবলাম প্যারিস থেকে কোনো রকমে কোনো স্বর্ণকেশীকে বিয়ে করে নিয়ে এসেছিস বোধহয়। আমাদের দেখতে দিবি না বলে লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকেছিস। মিন্টুদা অর্ণবের সঙ্গেই নেমে এসেছিল।
এখন কাঁধের ঝাড়নটা দিয়ে টেবিলটা অকারণেই আর একবার পরিষ্কার করে নিয়ে মৃদু গলায় বলল, তাহলেও একটা কাজের কাজ হতো। বলে আর দাঁড়ালো না। রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে গলা তুলে বলল, মোট কত কাপ চা বসাবো? গৌতম হ্যাঁ করে হাসছিল। হাসতে হাসতেই বলল, একেবারে 5 কাপ বসিয়ে দাও মিন্টুদা, অরবিন্দ আর বিপ্লবও আসছে। অর্ণব কড়া চোখে মিন্টুদার দিকে তাকিয়েছিল। গৌরব পাত্তা না দিয়ে বলল, এবার ফ্রান্স থেকে কিছু আনলি? অরবিন্দ এসেই ইংরেজিতে হামলা করবে কিন্তু। অরবিন্দ ওদের আড্ডার অপরিহার্য সঙ্গী। ইচ্ছে করে অনর্গল ভুলভাল ইংরাজি বলে। ওটা ওর একটা প্রাচীন বাঁদরামো, যেটাও ক্লাস 7 থেকে চালিয়ে আসছে। 6 থেকে 7-এ উঠতে ইংরাজিতে 22 পেয়েছিল। এটা নাকি তারই প্রতিশোধ। সত্যি বলতে কি, অরবিন্দ বেশ কিছুক্ষণ ওই বিচিত্র ইংরাজিটা না বললে ওদের অস্বস্তি হয়। অর্ণবের এই টুকিটাকি জিনিসপত্র কিনে আনার ব্যাপারটা ওর বন্ধুদের জানা আছে। প্রত্যেকবার বিদেশ থেকে ফিরলে এই খবরটা নিয়ে থাকে ওরা। প্রত্যেকবারই যে অর্ণব কিছু না কিছু আনবেই এমন কোনো কথা নেই, তবে অর্ণবের মস্ত পরিবারটার অধিকাংশ সদস্যই এখন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন দুনিয়া ভর। কাজেই নিজের শখের জিনিস দেখানোর লোক বলতে এখন এই বন্ধুরাই। আপাতত অবশ্য একটু তিতকুটে গলায় অর্ণব জবাব দিল, কিচ্ছু আনিনি, আনলেও তোদের দেখাতাম না, তোরাও আজকাল মিন্টুদার মতো শুরু করেছিস। গৌতম উদার গলায় বলল, আহা, রাগ করছিস কেন? চমৎকার একটা চাকরি করছিস, বয়সও আমাদের 30 হতে চলল। লুকিয়ে প্রেম করার বয়স 15 বছর আগে চলে গেছে। এই সময় বাড়ির লোকজন, বন্ধুবান্ধবেরা বিয়ের জন্য একটু ঠেলাঠেলি করেই। গৌরব বলল, রাগের মাথায় পটাং করে একটা বিয়ে করে ফেল তো অর্ণব, এদের দেখিয়ে দে। অর্ণব হতাশ ভঙ্গিতে একটা সোফায় বসে পড়ে বলল, সবাই যদি মিন্টুদা হয়ে যায়, পৃথিবীটা কি বোরিং হয়ে যাবে ভেবে দেখ। এই সময় দরজার কাছ থেকে অরবিন্দ বিরক্ত গলায় শোনা গেল, দ্য লাইট অফ উঠোন ইজ অফ, অল ডার্কনেস। কি একটা যেন ভাঙলো মায়ের নিচে পড়ে। অর্ণব একটু অবাক হলো। ওদের বাড়িটা পুরনো দিনের হলেও মিন্টুদা প্রাণপণে পরিষ্কার রাখে। সদর দরজা দিয়ে ঢুকলেই একটা চৌরস বাঁধানো উঠোন, তার 3 দিকে সার ঘর। সদর দরজার মুখোমুখি ঘরটাই বৈঠকখানা, যেখানে এখন ওরা বসে আছে। উঠোনে কয়েকটা ফুলের গাছ ছাড়ার কিছু নেই। অরবিন্দর পায়ের নিচে কিছু পড়ার কথা নয়। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে লাইটটা জ্বালিয়ে দিল অর্ণব। উঠোনের মাঝখানটায় ভ্যাবা চাকা মুখ করে দাঁড়িয়ে আছে অরবিন্দ, হাতে একটা বাজারের ব্যাগ। আলো জ্বলে উঠতে ও নিচের দিকে তাকালো এবং পায়ের নিচে কি পড়েছিল সেটা দেখার জন্য তাকিয়ে রইল। অর্ণবও 3 ধাপ সিঁড়ি বেয়ে নেমে এলো উঠোনে। তারপর অরবিন্দর মতোই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। উঠোনের ঠিক মাঝখানে পড়ে আছে একটা অদ্ভুত দেখতে জিনিস। ওর তর্জনীর আকারের একটা আয়তকার চ্যাপ্টা জিনিস। তার সামনের দিক থেকে একটা ছুরি বেরিয়ে আছে, আর পিছনের দিকে ওরকমই ছুরির মতো একটা অংশ বেখাপ্পাভাবে উঠে আছে। নিচু হয়ে সাবধানে ওটা কুড়িয়ে নিল অর্ণব। ওর ভুরু কুঁচকে গেছে। গৌতম আর গৌরব বেরিয়ে এসেছে ইতিমধ্যে। ওরাও এসে দাঁড়িয়েছে ওর পাশে। অবাক গলায় অরবিন্দ জিজ্ঞাসা করল, হোয়াট ইজ দিস? এরকম কিছু তো আগে দেখিনি। নেল কাটার নাকি রে? গৌরব মাথা নেড়ে বলল, পেন্সিল শার্পনার মনে হচ্ছে। সেই ছেলেবেলায় পেন্সিল কাটতাম, মনে নেই? অর্ণব কেমন একটা গলায় বলল, না রে, এটা অন্য একটা জিনিস। এককালে, মানে সে বহুকাল আগের কথা, লেখার সময় লোকজন এই দিয়ে পালক কাটত। গৌতম একটু হকচকিয়ে গিয়ে বলল, হ্যাট, লেখার সময় পালক কাটতে যাবে কোন দুঃখে? লিখবে না মুরগি ছাড়াবে? অরবিন্দ আর গৌতম হাসতে যাচ্ছিল। অর্ণব কিন্তু হাসলো না। আনমনা গলায় বলল, তখন তো পেন ছিল না, সবাই পাখির পালক দোয়াতে ডুবিয়ে লিখত। সেই পালকটাকে এই যন্ত্রটা দিয়েই ধারালো করে নেওয়া হতো। হোয়াট আ কাণ্ড! নাম কি এই জিনিসটার? কুইল কাটার। যে পালক দিয়ে লেখা হতো সেটাকে বলা হতো কুইল, তাই এটার নাম কুইল কাটার। কোথা থেকে কিনলি? এখনও পাওয়া যায়।
আজকাল আর পালক দিয়ে লিখে কে? সেই জন্যেই তো এরকম হকচকিয়ে গেলাম রে। এটা কীরকম কথা হলো? অরবিন্দ বলল, ইউ বাই হুইল কাটার অ্যান্ড ইউ সারপ্রাইজড। আসল কথাটা হলো, এবার অর্ণবের গলা থমথমে হয়ে এলো। এটা আমি কিনিনি, জীবনে চোখেই দেখিনি। দ্বারকানাথের উপরে লেখা একটা বই পড়তে গিয়ে এই যন্ত্রটার উল্লেখ পেয়েছিলাম। কৌতূহল হয়েছিল জিনিসটা দেখতে কেমন। নেটে ছবি দেখেছিলাম, তাই চিনতে পারলাম। আজব ব্যাপার, তুই কিনিসনি অথচ এটা এখানে পড়ে আছে। মিন্টুদা কারো কাছ থেকে নিয়ে আসেনি তো? অবশ্য সেই বা আনতে যাবে কেন? পাবেই বা কোথায়? গৌতম বলল। হাতের তোলার উপরে রাখা ছোট্ট জিনিসটার দিকে তাকিয়ে অর্ণব বলল, সেই জন্যই তো এরকম অবাক হলাম। জিনিসটা এলো কোত্থেকে রে? গাড়ি থেকে নেমে একটু উঁচু গলায় সুমিত বললেন, কাল 10টা, ব্যারাকপুর। ড্রাইভার যুধিষ্ঠির অবশ্য চুপচাপ স্বভাবের মানুষ। নীরবে মাথা নেড়ে গ্যারেজের দিকে ঘুরিয়ে নিল গাড়িটা। সুমিত ডাইনে ঘুরে গেটের দিকে এগিয়ে গেলেন। যুধিষ্ঠির গাড়ি গ্যারেজে ঢুকিয়ে চাবি দিয়ে যাবে। একটু টায়ার্ড লাগছে আজ, সেই সকালে পেরিয়েছেন, এখন রাত প্রায় 9:30। সারাদিন ধরে রোগী দেখতে ইদানিং আর ভালো লাগে না, কিন্তু একটা দিন চেম্বারে কখনো কমানো যায়নি। বেল বাজাতে গিয়েও থেমে গেলেন সুমিত। সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসছে কেউ। সুমিত একটু অবাক হলেন। বাড়িতে প্রণতি ছাড়া আর কারো থাকার কথা না, কিন্তু তার পক্ষে এমন ততর করে সিঁড়ি বেয়ে নেমে আসা সম্ভব নয়। কেউ এলো নাকি? পরক্ষণেই সুমিতের ক্লান্ত মুখ ঝলমলে হাসিতে ভরে গেল। টুবাই নেমে এসেছে, তার মানে মেজো মামাও এসেছেন নির্ঘাত। কখন এলি টুবাই? খবর দিসনি তো? সবাই এলি? হাসি মুখে জিজ্ঞাসা করলেন সুমিত। না, মা এলো না। কি নাকি একটা পুজো আছে, বাবা তোমার জন্য ওয়েট করছেন কখন থেকে, খুশি গলায় বলল টুবাই। তারপর প্রণাম করল। ওদের বাড়িতে এখনও এইসব খুব চলে। সুমিত বাধা দিলেন না, বললেন, চল তাহলে আগে তোর বাবার সঙ্গে দেখা করি। নির্ঘাত বিয়ের বাজার করতে এসেছিস তাই না? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে টুবাই বলল, না না, তাহলে তো মা আসতো। আসলে কথাটা পুরোটা বলা হলো না, কারণ সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছেন মেজো মামা। খালি গা, পরনে ধুতি, লম্বা চওড়া চেহারা, উল্টে আঁচড়ানো চুল, ফর্সা, বুকের ওপর পইতে, গলায় সেই অদ্ভুত স্ফটিকের মালা, মুখে ঝকঝকে হাসি। ভরাট গলায় বললেন, এই যে সুমিত, এখনও এত রাত অবধি রোগী দেখছ? এই নাকি তুমি চেম্বার কমিয়ে দিয়েছ? এবার সুমিত এগিয়ে এসে প্রণাম করলেন। মেজো মামা আসলে তার নিজের মামা নন, প্রেমেন্দ্রনাথ দেবনাথ সুমিতের স্ত্রী প্রণতির মেজো মামা, অর্থাৎ ঠিকঠাক বললে সুমিতের মামা শ্বশুর। বাড়ি অসমের বরপেটায়। কাঠ এবং অন্যান্য জিনিসপত্রের ব্যবসায় সূত্রে প্রচুর ঘোরাঘুরি করেছেন। বিচিত্র সব অভিজ্ঞতা আছে ঝুলিতে। কোনো কারণে সুমিতের প্রতি তার একটু বাড়তি স্নেহ আছে। এখন তিনি জামাইয়ের মাথায় হাত রেখে গাঢ় স্বরে বললেন, কল্যাণ হোক। যাও, ফ্রেশ হয়ে এসো, 1 কাপ চা খাই একসঙ্গে। আপনি এরকম হঠাৎ এসে পড়ায় কি যে ভালো লাগছে। আসতে হলো একটা অদ্ভুত কারণে, বলছি এসো। সুমিত একটু অবাক হলেন। মেজো মামার গলায় দুশ্চিন্তার সুর সাধারণত শোনা যায় না। দিলখোলা মানুষ, সারাক্ষণ হইচই করে বাঁচেন। এমন কি ঘটল যে এমন একজন মানুষ এমন চিন্তায় পড়ে গেলেন? খানিক পরে চা খেতে খেতে মেজো মামা বললেন, গত পরশু অর্ণব ফোন করেছিল। সুমিত বললেন, অর্ণবকে? আমার বন্ধু। টুবাই বলল, আমরা একসঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়েছি, এখন একটা আইটি কোম্পানিতে আছে। আচ্ছা, সে ফোন করেছিল কেন? সেটা বুঝতে না পেরেই তো তোমার বাড়িতে চলে এলাম, বললেন মেজো মামা। ওকেও এখানেই আসতে বলেছি। আমার বাড়িতে? বুঝতে পারলাম না। সুমিত সত্যিই ঘাবড়ে গেলেন।
ওই অর্ণব ছেলেটি কি আমার কথা বলেছে? না না, তোমাকে সে চিনবে কি করে? মাথা নাড়লেন মেজমামা। টুবাইয়ের বন্ধু তো। আমি যে প্রেততত্ত্ব নিয়ে একটু আধটু মাথা ঘামাই সেটা জানা আছে ওর, সেই কারণে ফোন করেছিল। ফোন পেয়েই যখন ছুটে এসেছেন তখন ব্যাপারটা যে গুরুতর সেটা বুঝতে পারছি, কিন্তু আমার এখানে কেন সেটা তো। এবার সুমিত রীতিমতো ঘাবড়ে গেলেন, কারণ অর্ণব যাই ভাবুক আমার ঘটনাটা শুনে প্রথমেই মনে হলো এটা বোধহয় একটা মানসিক অসুস্থতা। শুধু একজনের বদলে একসঙ্গে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, এই যা আলাদা। এইবার সুমিত নড়ে চড়ে বসলেন। মানসিক অসুস্থতা? কার? কার নয়, কাদের? বললেন প্রেমেন্দ্র। কিন্তু আজ নয়, সারাদিন রোগী নিয়েই কাটিয়েছ। এই রাত্রিরে বাড়ি ফিরে আর রোগ ব্যাধি নিয়ে গল্প করব না। অর্ণব কাল সকালেই আসবে। তার চেয়ে বরং বলো দেখি, এখন পাঞ্জাবির ব্যাপারে 1 নম্বরে কে আছে? গড়িয়াহাট। মেজো মামা যে সচেতনভাবেই প্রসঙ্গটা আপাতত স্থগিত রাখলেন সেটা বুঝতে অসুবিধে হলো না সুমিতের। এর মানে হলো এখন আর চাপাচাপি করে লাভ নেই। হাসি খুশি মানুষ হলেও মেজো মামা খুব শক্তপোক্ত স্বভাবের। এ বিষয়ে আর একটা শব্দও এখন বের করা যাবে না। ইতিমধ্যে প্রণতি এসে পড়লেন, ফলে কথাবার্তার মোড় ঘুরে গেল গড়িয়াহাট মোড়ের দিকে। কোন দোকানের পাঞ্জাবি সবচাইতে ভালো? প্রণতি সবিস্তারে ব্যাখ্যা করতে লাগলেন। টুবাইয়ের বিয়ের সামনেই, বোঝা যাচ্ছে এবার কেনাকাটা শুরু করবেন মেজো মামা, এবং অন্তত এই ব্যাপারে সুমিতের বদলে তিনি ভরসা করতে চলেছেন প্রণতিকেই। টুবাই উঠে পড়ল, আমি একটু রেস্ট নেই বরং, বলে নির্ঘাত নিজের বিয়ের ব্যাপারে বাজারের আলোচনায় নাক গলাতে লজ্জা পাচ্ছে। মেজো মামা খুব উৎসাহের সঙ্গে ট্রেডার্স অ্যাসেম্বলি আর মোহিনীমোহন কাঞ্জিলালের মধ্যে কোনটা বেনারসি কেনার পক্ষে ভালো হবে সেটা নিয়ে তর্ক করতে লাগলেন আদরের ভাগ্নির সঙ্গে। শুধু সুমিতি বোধহয় লক্ষ্য করলেন তার চওড়া কপালে জেগে আছে স্পষ্ট দুশ্চিন্তার রেখা। সকালে চেম্বার থাক আর নাই থাক, ভোরে উঠে পড়াটা সুমিতের অভ্যেস। অনেককালের ব্লাড সুগার, 1/2 ঘন্টা হাঁটা মাস্ট। বাড়ির সামনের রাস্তায় সেই কাজটা সেরে নেন তিনি। আজ পাক্কা 6টার সময় বাইরের ঘরে এসে অবশ্য থমকে দাঁড়িয়ে পড়তে হলো তাকে। মস্ত ড্রয়িং রুমের ঠিক মাঝখানটায় বসে আছেন মেজো মামা। তার পরনে টকটকে লাল রঙের ধুতি আর চাদর। মেরুদণ্ড সোজা করে পদ্মাসনে বসে আছেন তিনি, চোখ ভুরুর মাঝখানে নিবদ্ধ, মুখ বন্ধ, অথচ গলা থেকে অদ্ভুত একটা ধ্বনি ভেসে আসছে। ঠিক এমন শব্দ সুমিত কখনো শোনেননি। না, শুনেছেন, কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকার পর তার মনে পড়ল খুব ছেলেবেলায় তার পড়ার ঘরে একবার একটা কুচকুচে কালো রঙের ভ্রমর ঢুকে পড়েছিল। সেটা যখন উড়ছিল তখন এমন একটা অনুচ্চ অথচ তীব্র গুঞ্জনের শব্দ শোনা যাচ্ছিল। এই মুহূর্তে কতকটা তেমনই একটা গুনগুন শব্দে ঘরটা যেন অল্প অল্প কাঁপছে। খুব সাবধানে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলেন সুমিত। মেজো মামা কী যেন করছেন তার কোনো ধারণা নেই, কিন্তু এই অবস্থায় বসে থাকা কোনো মানুষকে বিরক্ত করতে ইচ্ছে করে না। 6:30 নাগাদ হাঁটা শেষ করে সিঁড়ির দিকে এগোচ্ছিলেন সুমিত। এমন সময় বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো একটা গাড়ি। সুমিত এক ঝলক তাকিয়ে সিঁড়িতে পা দিতে যাচ্ছিলেন, তার আগেই শুনতে পেলেন একটা অচেনা গলার প্রশ্ন, আচ্ছা, ডক্টর সুমিত চক্রবর্তী কোন ফ্লোরে থাকেন? এখানে পেশেন্ট আসার কথা নয়, তবে সুমিত এমন একটি বিষয়ের ডাক্তার যেখানে পেশেন্টের অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে। সেই থেকে পা নামিয়ে গেটের দিকে এগোলেন সুমিত। জিজ্ঞাসা করলেন, আপনি কি পেশেন্ট? না না, আমি পেশেন্ট নই, আসলে সৌমেন্দ্রনাথ দেবনাথ আমাকে এই অ্যাড্রেসে আসতে বলল। হি ইজ মাই ফ্রেন্ড। তো সুমিত আর দুপা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি অর্ণব? ছেলেটি একটু চমকে উঠে বলল,
হ্যাঁ, অর্ণব সেন। আপনি কি? আমি সুমিত চক্রবর্তী। সৌমেন আমার বাড়িতেই আছে, আসুন আমার সঙ্গে। ওহো, নমস্কার ডাক্তারবাবু। আসলে সৌমেন বলল। হ্যাঁ, কাল রাতেই শুনেছি আমি। আপনাকে আপনাকে আসবেন, আপনি আসবেন সকালে। চলুন উপরে গিয়ে কথা বলা যাবে। চা খাবেন নিশ্চয়ই? অন্যদিন হাঁটা শেষ করে উপরে এসে চা করে প্রণতিকে ডেকে তোলেন সুমিত। আজ অবশ্য প্রণতি উঠে পড়েছেন, টুবাইও। দুজনে বসেছিলেন মস্ত ড্রয়িং রুমটার সোফায়। টেবিলে রাখা চায়ের কাপ থেকে অপূর্ব সুঘ্রাণ আসছে। মেজমামা বোধহয় চেঞ্জ করতে গেছেন, তাকে দেখতে পেলেন না সুমিত। তাই টুবাইকে ডেকে বললেন, এই দেখ সকালবেলায় কাকে নিয়ে এসেছি। টুবাই দরজার দিকে পেছন ফিরে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল। সুমিতের গলা শুনে দরজার দিকে তাকিয়ে তাড়াতাড়ি উঠে এলো। বাপরে, তুই তো সাহেব হয়ে গেছিস! 6:30 মানে একেবারে 6:30। আয় আয়, বসে পড়, চা হয়ে গেছে। জামাইবাবু, এ হলো অর্ণব, ওর কথাই কাল বলছিলাম। অর্ণবের মুখোমুখি সোফাটায় বসে এতক্ষণ ভালো করে ছেলেটিকে দেখলেন সুমিত। টুবাইয়ের মতোই বয়স হবে, 27 কি 28। বেশ লম্বা, সুন্দর স্বাস্থ্য, ঝলমলে চেহারা। আজকালকার দিনের পক্ষে একটু বেমানান একটা সরু গোঁফ আছে, কিন্তু ছেলেটির ফর্সা মুখে সেটা চমৎকার মানিয়েছে। উজ্জ্বল নীল আর সোনালি একটা ফুলহাতা সোয়েটার পরে এসেছে ছেলেটি। রীতিমতো হ্যান্ডসাম যাকে বলে, কিন্তু চোখের কোলে গাঢ় কালো ছোপটা অভিজ্ঞ ডাক্তারের চোখ এড়িয়ে গেল না। ছেলেটি কোন কারণে অসম্ভব দুশ্চিন্তায় আছে। অবশ্য তা না হলে ও মেজমামাকে ফোন করতো না। এই সময় একটা বেডরুমের দরজা খুলে মেজমামা বেরিয়ে এলেন। এই সকালবেলাতেই স্নান সেরে এসেছেন। এখন পরনে সাধারণ পায়জামা পাঞ্জাবি। দেখলে অনুমান করা অসম্ভব, একটু আগে এই মানুষটি রক্তাশ্বর পরিহিত অবস্থায় পদ্মাসনে বসে ধ্যান করছিলেন। একগাল হেসে গমগমে গলায় বললেন, গুড মর্নিং এভরিবডি। বাহ, চা হয়ে গেছে? আরে, অর্ণব এসে পড়েছে দেখছি। না না, উঠতে হবে না, এখন তোমরা সব বড় হয়ে গিয়েছো। কই রে পিনু, চা দে। অর্ণব অবশ্য শুনল না, তাড়াতাড়ি উঠে পড়ে মেজমামাকে প্রণাম করলো, সুমিত আর প্রণতিকেও। তারপর নিজের চেয়ারে ফিরে গিয়ে আবছা হেসে বলল, আপনি যে ফোন পেয়েই চলে আসবেন ভাবিনি। আসলে গোটা ব্যাপারটা এমনই ধোঁয়াটে। গত পরশু আবার। চায়ের কাপে বড় একটা চুমুক দিয়ে মেজমামা বললেন, এভাবে নয়, খোলসা করে বলো অর্ণব। খুব ছোটোখাটো কোনো ব্যাপারও বাদ দিও না, লুকোবে না কিচ্ছু, ডিটেলসে বলো। আমি তবু কিছু কিছু জানি, আমার জামাই কিছুই জানে না। ওরও সব শোনা দরকার। ওর জানা দরকার কেন? অর্ণব স্বভাবতেই অবাক হয়েছে। সামান্য গম্ভীর হলো মেজমামার মুখ। দেখো অর্ণব, তুমি নিজেই বলেছ তোমার এবং তোমার বেশ কয়েকজন বন্ধুর আচার আচরণ যেন সম্প্রতি অদ্ভুতভাবে বদলে গিয়েছে। তোমার মতে গোটা ব্যাপারটাই প্যারানর্মাল হতে পারে। এই পৃথিবীতে এমন অসংখ্য ঘটনা প্রতি মুহূর্তে ঘটে চলেছে, সোজা বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। কিন্তু এটাও ঠিক, একদল মানুষের আচরণ বদলে যাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে, বিভিন্ন সময় বিভিন্ন দেশে। প্রথমে সেগুলোকে প্যারানর্মাল ঘটনা বলে মনে হলেও পরে বোঝা গেছে সেগুলো আসলে নিছক মানসিক বিকার। মধ্যযুগের ইউরোপে ডান্সিং ডেতের ঘটনাটা তোমার মনে আছে নিশ্চয়ই। আমি তাই প্রথমে বুঝে নিতে চাইছি তোমাদের ক্ষেত্রে এই দুটোর মধ্যে ঠিক কোনটা ঘটেছে। কিন্তু ইনি তো ডাক্তার। অর্ণবের বিস্মিত চোখ ঘুরে গেল সুমিতের দিকে। ইয়েস, হি ইজ আ ডক্টর, কিন্তু সাইকিয়াট্রিস্ট। ও, সেই জন্যই আপনি এখানে আসতে বলেছিলেন আমায়। ঠিক ধরেছ। এইবার ধীরে সুস্থে গোটা ব্যাপারটা বলো আমাদের, আর যা বললাম কিছু বাদ দেবে না। অর্ণব নিজেও কাপ হাতে নিয়েছিল, এখন ফির সেটাকে টেবিলের ওপর নামিয়ে রেখে সোজা হয়ে বসল। আস্তে আস্তে অন্যমনস্ক হয়ে গেল ওর চোখ, যেন সেই অদ্ভুত ঘটনাগুলো ভেসে উঠছে ওর চোখে। ব্যাপারটা শুরু হয়েছিল আমি প্যারিস থেকে ফেরার পরেই, বলল অর্ণব। ইনফ্যাক্ট
যেদিন আমি ফিরলাম সেই দিনই সন্ধেবেলায় কয়েকজন বন্ধু এসেছিল বাড়িতে। তোমার বাড়িতে আর কে কে আছেন? জিজ্ঞাসা করলেন মেজো মামা। আমি আর মিন্টুদা, এখন আর কেউ নেই। বুঝলাম না, তোমার বাবা মা? আমার জন্মের বছরখানেক পরেই আমার মা মারা গিয়েছেন। স্বভাবতই তার কোনো স্মৃতি নেই আমার মনে। মানুষ হয়েছি বাবার কাছে। তখন বাড়ি ভর্তি লোক, 2 কাকা, তাদের ফ্যামিলি, পিসিরা। চিতপুর রোডের কাছে একটা পুরনো আর বড় সড়ো বাড়ি আছে আমাদের। সেখানেই একসঙ্গে থাকতাম সবাই। তারপর যা হয়, 2 কাকা বাড়ি করে চলে গেলেন বাগুইয়াটির দিকে। পিসিদের বিয়ে হয়ে গেল। বাবা মারা গেলেন গত বছরের আগের বছর। এখন বাড়িতে আমি একাই। মিন্টুদা বহুকালের কাজের লোক। আমি বলতে গেলে ওর হাতেই মানুষ হয়েছি। অত বড় বাড়িতে একা থাকতে তোমার অস্বস্তি হয় না? অর্ণব একটু ভেবে বলল, তেমন বড় কোনো অস্বস্তির কারণ কখনো ঘটেনি। জমজমাট জায়গা, পাড়া প্রতিবেশীরা সবাই চেনে জানে, এক ডাকে 50টা লোক জড়ো হয়ে যায়। তাছাড়া কলকাতায় থাকলে আমাদের বাড়ির একতলাটাই বরাবর বন্ধুবান্ধবদের আড্ডা মারার জায়গা। ওরা 9টা 9:30 অবধি থাকে, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। অস্বস্তির তো কোনো কারণ নেই। বেশ, তারপর? হ্যাঁ, যা বলছিলাম, আমি যেদিন প্যারিস থেকে ফিরলাম সেদিনও সন্ধেবেলায় বন্ধুরা সব এসেছিল। গৌতম, গৌরব, ঋষি, মানে অরবিন্দ। ডাকনাম বুঝি? না, ওর আসল নাম অরবিন্দ। ছোটোবেলায় ঋষি অরবিন্দ বলে ওকে খেপাতাম আমরা। তারপর আস্তে আস্তে সেটাই ওর ডাকনাম হয়ে গেল। আচ্ছা, তারপর? অর্ণবের চোখ ঘুরে গেল জানলার দিকে। বাইরে রোদ ঝলমলে সকাল, কিন্তু ও দেখতে পাচ্ছে সেই সন্ধেটা। যেদিন এই অদ্ভুত ব্যাপারটা শুরু হয়েছিল তারপরেই আস্তে আস্তে সব কেমন পাল্টে গেল। কুইল কাটারটা হাতে নিয়ে ঘরে ঢুকলো অর্ণব। ওর ভুরুটা কুঁচকে রয়েছে, খটকা লাগছে। এই জিনিসটা ও জীবনে চোখেই দেখেনি। কেনা তো দূর স্থান, এখানে এটা এলো কোথা থেকে? অন্যেরা অবশ্য ব্যাপারটা তেমন পাত্তা দিল না। মিন্টুদা ইতিমধ্যে চা রেখে গেছে, সঙ্গে পালং শাকের পকোড়া। ঘরে ভুরভুর করছে আসলি দার্জিলিং চায়ের সুগন্ধ। ও নিজেও আর কুইল কাটারটাকে নিয়ে মাথা ঘামালো না। এই ঘরের পূর্ব দিকের দেওয়ালটা জুড়ে একটা প্রকাণ্ড দেয়াল আলমারি আছে, সেখানেই তুলে রাখলো জিনিসটা। পরে ভালো করে দেখতে হবে। অরবিন্দ সাবধানে হাতের ব্যাগটা টেবিলে রেখে আরাম করে বসে বলল, আজ একটা হেব্বি জিনিস পেলাম, বুঝলি গৌরব? অর্ণবটা তো বেরসিক, এইসবের মর্ম বুঝবে না। আই উইল গিভ ইট ইন ইয়োর হ্যান্ড। অর্ণব একটু আগেই কফি খেয়েছে, এখন আর চা খেতে ইচ্ছে করছিল না ওর। হাই তুলে বলল, নির্ঘাত ঝাড়বাতি ঝেড়ে এনেছে কারো বাড়ি থেকে। কেমন করে রাখলো দেখলি? একটা টুং করে শব্দ হলো না? গৌরব জিজ্ঞাসা করলো। আবার তুই ভাঙা বাড়িতে হানা দিয়েছিলি ঋষি? তোর আর শিক্ষা হবে না। এই কথাটা বলার অবশ্য একটা বিশেষ কারণ আছে। উত্তর কলকাতার এখনও প্রচুর পুরনো বাড়ি টিকে আছে। যখন সেগুলো ভাঙা হয় তখন বাড়ির লোকজন পুরনো আসবাব বিক্রি করে দেয় জলের দরে। অরবিন্দ কাজ করে ইজরা স্ট্রিটেরই একটা দোকানে। দোকানের মালিক একবার ওকে পাঠিয়েছিল এরকম একটা বাড়ি থেকে ঝাড়বাতি কিনে আনতে। খোলার সময় সেটা ভেঙে পড়েছিল প্রায় অরবিন্দের মাথায়। শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে আসায় সে যাত্রায় বেঁচে গিয়েছিল, নইলে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড হওয়ার কথা। অরবিন্দ অবশ্য এসব কথায় কান দিল না। একাল হেসে বলল, হুঁ, ওসব নয় রে, লুক অ্যাট দিস, এই দেখ। বলে বাজারের ব্যাগটা থেকে খুব সাবধানে বের করে আনলো একটা লম্বাটে গরনের বোতল। তুই আবার ভাঙা শিশি বোতলের ব্যবসা শুরু করলি কবে থেকে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো গৌরব। ধ্যার বাবা, ইউ উইল নেভার হ্যাভ আ হাই আইসাইট। তোদের আর এই জীবনে নজরটা উঁচু হবে না। অরবিন্দ খিঁচিয়ে উঠল। বলে কিনা ভাঙা শিশি বোতলের ব্যবসা? ওরে মূর্খ, এটা সেরি, নাম শুনেছিস জীবনে?
এবার ওরা সবাই অবাক হয়ে এগিয়ে বসলো টেবিলের কাছে। গৌতম বলল, সেই কোনকালে গান শুনেছিলাম, জিন, শেরি, শ্যাম্পেন, রাম। এই তাহলে শেরি? দেখি বোতলটা দে তো, একবার হাতে নিই। সবাই নেড়ে ছেড়ে দেখলো একবার বোতলটা। একটা অভিজাত ব্যাপার আছে বটে। হ্যাঁ রে, এর তো নির্ঘাত অনেক দাম। তুই কোত্থেকে কেড়ে আনলি রে? জিজ্ঞাসা করলো গৌরব। এমন কিছু না, আমি অবশ্যই কিনে আনিনি। পিঙ্কু মানে আমার মামাতো ভাইটা গিয়েছিল ব্যাংকক অফিসের কনফারেন্সে, ফেরার সময় ডিউটি ফ্রি শপ থেকে নিয়ে এসেছে। আরও সস্তা পড়লো, দুটো এনেছিল, একটা আমায় দিল। খাইনি জীবনে, ভাবলাম একসঙ্গে খাই। কেমন খেতে কে জানে বাবা। অর্ণব বলল, ধুত, অফিসের একটা ছেলে খাইয়েছিল একবার, বিচ্ছিরি খেতে। তার চেয়ে এবার ফ্রান্স থেকে যে নতুন কফিটা এনেছি, ধুত, তোর খেতে হবে না। এই জন্যেই আই নেভার স্প্রেড পার্ল ইন উলুবন। খ্যাচ খ্যাচ করে উঠল অরবিন্দ। এবার অর্ণব পর্যন্ত ঘাবড়ে গিয়ে বলল, এটা আবার নতুন কি নামালি? মানে কি এটার? মানে এই জন্যেই আমি উলুবনে মুক্ত ছড়াই না, বলে হেসে ফেললো অরবিন্দ নিজেও। ভালো দিয়েছি না? যাগে, খেয়ে দেখ একটু, বড় হয়ে গেছিস তো, কেউ বকবে না। আর এটা খেলে নেশা হয় না। এই দেখ, অ্যালকোহল পার্সেন্টেজ মোটে 17। বিয়ারের চেয়ে সামান্য বেশি, কিচ্ছু হবে না। গৌরব বিজ্ঞের মতো বলল। খা একটু অর্ণব, ভয়ের কিছু নেই, আমরা আছি তো। তোর যদি সেরি খেয়েও নেশা হয়ে যায়, তাহলে আমরা তোকে চাংদোলা করে রবীন্দ্র সরণির ট্রাম লাইনে শুয়ে দিয়ে আসবো গিয়ে। হ্যাট, যত ফালতু কথা। অরবিন্দ বলল, গ্লাস নিয়ে আয় দেখি কটা, সেরি খেয়েও নেশা হবে নাকি? গ্লাসের অবশ্য অভাব নেই এই বাড়িতে। এককালের কর্তারা নিয়মিত মদ্যপান করতেন। তাদের আমলের গ্লাস এখনও ঘরে থরে থরে সাজানো রয়েছে, এই ঘরেরই দেওয়াল আলমারিতে। অর্ণব উঠে গিয়ে সেখান থেকে কয়েকটা গ্লাস বের করে নিতে গেল। আর তখনই ওর চোখে পড়ল একটু আগেই রেখে দেওয়া সেই রূপোর গ্লাসটা। এই মুহূর্তে কেমন নীলচে দেখাচ্ছে সেটাকে। ভুরু কুঁচকে গেল অর্ণবের। যতদূর মনে পড়ছে কেনার সময় দেখেছিল গ্লাসটার রং রূপোলি। মানে সেটাই তো হওয়ার কথা। লোকটা বলেছিল যে জিনিসটা রূপোর তৈরি। এই ঘরটা প্রকাণ্ড, এককালে 4খানা ঝাড়বাতি জ্বলতো, এখন শুধু মাঝের টেবিলটার উপরে একটা বড় আলো ঝুলে থাকে, তাতে ঘরটার সব কোণে আলো পৌঁছয় না। এই দেওয়াল আলমারিটাও একটু অন্ধকারই থাকে, কিন্তু এই মুহূর্তে প্যারিস থেকে আনা পানপাত্রটা যেন কেমন চকচক করছে। পরপর রাখা পুরনো গ্লাসগুলোর মধ্যে ওটাই চোখে পড়ছে আলাদা করে। এখনও খেয়াল করলো গ্লাসটা ঠিক পাশেই ও অজান্তে রেখে দিয়েছে একটু আগেই কুড়িয়ে পাওয়া কুইল কাটারটা। একটা অদ্ভুত অজানা আকর্ষণে সেদিকেই হাত বাড়িয়ে দিল অর্ণব। আলগোছে গ্লাসটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে একবার শিউরে উঠল ওর সর্বাঙ্গ। কয়েক সেকেন্ডের জন্য ওর মনে হলো কে যেন ওর ভেতরে বসে প্রাণপণে হাত নেড়ে বারণ করছে ওকে, বলছে, ওটা নিও না, যেখানে আছে থাক, এর ফল ভালো হবে না। একবার মাথা ঝাঁকিয়ে অস্বস্তিটা ছেড়ে পড়ল অর্ণব। তারপর নিচের দিকে তাক থেকে পুরনো একটা ট্রে বের করে নিয়ে তার উপর সাজিয়ে ফেলল 4খানা গ্লাস। মিন্টুদাকে আর না ডেকে নিজেই গিয়ে ধুয়ে আনলো গ্লাসগুলো, তারপর সাবধানে রাখলো টেবিলের উপর। অরবিন্দ একটু অবাক হয়ে বলল, একটা গ্লাস অন্যরকম কেন রে? এটা তো আগে দেখিনি। এইবার অর্ণবের মনে পড়ল, প্রত্যেকবার বিদেশ থেকে ফিরে নতুন কিছু কিনে আনলে বন্ধুদের দেখায়ও। গৌরব এবারেও জিজ্ঞেস করেছিল, কথায় কথায় ভুলে গিয়েছিল ও। এখন সোৎসাহে বলল, এটার কথা তো বলাই হয়নি, এবার ভার্সাই গিয়েছিলাম বুঝলি, ওই যেখানে ভার্সাই সন্ধি হয়েছিল, ফ্রান্সে না? ও, তুই তো প্যারিসেই গিয়েছিলি, গৌতম বলল। রাইট। তো সেই ভার্সাই প্রাসাদ দেখে বাইরের গলিতাগুলোয় ঘুরে বেড়াচ্ছিলাম একা, তখনই একটা কিউরিও শপের মধ্যে এই গ্লাসটা দেখতে পেয়ে কিনে নিলাম। রূপোর জিনিস, প্রায় 1.5 বছরের পুরনো। কেমন দেখছিস জিনিসটা? গৌতম গ্লাসটা হাতে তুলে নিয়ে
নেড়ে চেড়ে দেখে বলল, অত পুরনো বলে কিন্তু মনে হচ্ছে না, বল। মানে বেশ চকচকে আছে, কিন্তু বাইরের ডিজাইনটা খেয়াল করেছিস? আজকালকার দিনে এরকম গ্লাস আর পাওয়াই যাবে না। কিন্তু তুই এটা কিনে আনলি কেন? গৌরব জিজ্ঞেস করলো। তোর কোন কর্মে লাগবে এটা? এই গ্লাস করে তো আর কেউ কফি খায় না। তুই বরং আমাকে এটা গিফট করে দে, রাতে ছাদে উঠে হুইস্কি খাবো। একটু অস্বস্তি হলো অর্ণবের। ওদের মধ্যে একটা ভদ্রলোকের চুক্তি আছে, এক স্কুলে একই ক্লাসে পড়াশুনো করেছে ওরা। ছুটির পর স্কুলের মাঠে বল পিটিয়েছে, বাড়িতে না বলে গঙ্গার ঘাটে গিয়ে সিগারেট খেয়ে এসেছে। কিন্তু একটা জায়গায় ওরা আলাদা ছিল। অর্ণব বরাবরের ফার্স্ট বয়, ছেলেবেলা থেকেই যাকে বলে ব্রিলিয়ান্ট। ফলে ইঞ্জিনিয়ারিং পাশ করেই বিরাট একটা চাকরি বাগিয়ে ফেলেছে। ওর বন্ধুরা জানে অর্ণব অনেক টাকা মাইনে পায়, কিন্তু সেটা নিয়ে কখনো কথা বলে না ওরা, ধার চায় না। হয়তো এই কারণেই এতদিন বন্ধুত্বটা টিকে গেছে। গৌতম বা গৌরবের অবশ্য বিরাট অবস্থা, কিন্তু বিপ্লব বা অরবিন্দ, যারা বেশ সাধারণ পরিবারের ছেলে, খেটে খায়, তারাও এটা মেনে চলে। আজ বেখেয়ালে গৌতম সেই নিয়মটা ভঙ্গ করলো। ও জানে এই একটাই শখ অর্ণবের, দেশ বিদেশের পুরনো জিনিস কিনে এনে আলমারিতে রেখে দেওয়া। এর আগেও এমন অনেক জিনিস দেখিয়েছে ও, কখনো কেউ তার একটাও চায়নি ওর কাছে। আজ গৌতম কেন হঠাৎ এটা চাইলো সেটা অর্ণব বুঝতে পারল না। শুধু যে চেয়েছে তাই নয়, এই মুহূর্তে গ্লাসটাকে হাতে নিয়েই বসে আছে গৌতম। স্থির দৃষ্টিতে চকচক করছে একটা অদ্ভুত লোভ, যা এর আগে কখনো দেখেনি অর্ণব। অন্যরাও কেমন একটা অস্বস্তির চোখে তাকিয়ে রয়েছে গৌতমের দিকে। ব্যাপারটাকে হালকা করার জন্য অর্ণব বলল, শোন ভাই, এই বাড়িতে আর যাই হোক গ্লাসের অভাব নেই, এটা নিস না, সবে কিনে এনেছি, আলমারি থেকে অন্য একটা ভালো গ্লাস দিচ্ছি তোকে। বলতে বলতে গৌতমের দিকে হাত বাড়িয়ে দিল। এই কয়েক সেকেন্ডের মধ্যেই গৌতমের মুখটা কেমন যেন পাল্টে গিয়েছিল। ফর্সা মুখটা লালচে হয়ে উঠেছে, চোখ দুটো ঘোলাটে। কয়েক মুহূর্ত ধারালো চোখে ওর দিকে তাকিয়ে থেকে খুব অনিচ্ছা সত্ত্বেও গ্লাসটা আবার রেখে দিল টেবিলের ওপর। অস্বস্তিটা কাটিয়ে ওঠার জন্য গৌরব বলল, দে ঋষি, সেরি ঢাল, খেয়েই দেখা যাক কী এমন বস্তু যে উত্তম কুমার পর্যন্ত গান গেয়ে ফেললেন। অরবিন্দ যেন একটু থমকে গিয়েছিল, এবার জোর করে হেসে বলল, সেই ভালো, এর ছিপিটাও কেমন একটা অন্যরকম, খুলতে গিয়ে কেলেঙ্কারি না করি। তেমন কিছু অবশ্য ঘটল না। নিরাপদেই সব কটা গ্লাসে অল্প অল্প করে পানীয় ঢেলে দিল অরবিন্দ। রূপোর গ্লাসটা ও আগে ভাগেই এগিয়ে দিল অর্ণবের দিকে। তারপর নিজের গ্লাসটা শূন্যে তুলে ধরে জোরালো গলায় বলল, চিয়ার্স। প্রথম চুমুকটা দিয়েই মুখটা বিকৃত করে ফেলল অর্ণব। কি বিচ্ছিরি খেতে রে, মুখটা কেমন একটা হয়ে গেল। সত্যিই সত্তা অন্যরকম, তবে অন্যেরা ওর মতো ব্যর্থ করলো না। আস্তে আস্তে খেতে লাগলো পকোড়া দিয়ে। গৌতম বলল, ওরকম ঢকঢক করে খায় নাকি কেউ? আমাদের মতো অল্প অল্প করে খা। অর্ণব বললেন, না, তুই খেয়ে নে আমারটা, আমার কফিই ভালো। আর একটা চুমুক দে, তার আগে একটা পকোড়া খেয়ে নে। এই ঋষি, পকোড়ার প্লেটটা কোলে নিয়ে বসে আছিস কেন? একটা পকোড়া মুখে দিয়ে আবার একটা চুমুক দিল অর্ণব। এবার আর অত খারাপ লাগছে না তো। দেখলি তো, ওরে বাবা, সব কিছুই খাওয়ার একটা নিয়ম আছে, তুই আগে থেকেই। অরবিন্দ বলল, এমনি এমনি তো আর এইসব জিনিস সারা দুনিয়ায় বিক্রি হয় না। পাশ কথা বলতে বলতে ওরা এবার খেতে লাগলো। খানিকক্ষণের মধ্যেই ফুরিয়ে গেল বোতলটা। অর্ণব শেষ কয়েকটা বিন্দু নিজের গ্লাসটায় ঢেলে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, না রে ঋষি, ভালো একটা জিনিসই খাওয়ালি বটে, দিব্যি ফুরফুরে লাগছে। সারাদিন যা গেল, দেখলি তো, নেশা হয় না এসব খেলে, জাস্ট ক্লান্তিটা কেটে যায়। অরবিন্দ এমন করে হাসলো যেন সেই জিনিসটা ওই আবিষ্কার করেছে। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে দুপাশে হাত দুটো ছড়িয়ে দিয়ে বলল, বয়েজ, বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। অর্ণবের অবশ্য মাথাটা একটু টলমল করছিল, কখনো খায়নি বলেই বোধ হয়। তার মধ্যে ওর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল।
এটা কি বললি তুই? আর একবার বল দেখি। অরবিন্দ কেমন একটা থমকে গিয়ে বলল, কি বললাম আবার? ওই যে কি একটা বললি, বেটার টু, মনে পড়ছে না বাকি কথাটা। এটা কোত্থেকে জোগাড় করলি? গৌরবটায় হই হই করে উঠল। For the first time in his life, he has said something praiseworthy. We should celebrate this day. Bravo, my boy, bravo. অর্ণবের বড় বড় চোখ দুটো ঘুরে গেল গৌরবের দিকে। এমনিতেই ও একটু কম কথা বলে, তার উপর 12 পর্যন্ত পড়া ছেড়ে দিয়েছিল। এরকম ঝরঝর করে ইংরেজি বলতে ও গৌরবকে কখনো দেখেনি। গৌরব অবশ্য এখন আর বসে নেই, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অরবিন্দর পাশে গিয়ে। 2 হাত দিয়ে ওকে কাছে টেনে নিয়ে ওর গালে শব্দ করে একটা চুমু খেলো। তারপর আবার বলল, ব্রাভো ডার্লিং, ব্রাভো। দিস ইজ স্ট্রেট ফ্রম মিল্টন, প্যারাডাইস লস্ট, দ্য ইটার্নাল ক্লাসিক। অরবিন্দ থতমত খেয়ে বলল, সেটা আবার কি রে, বইয়ের নাম নাকি? অবশ্যই, জোরালো গলায় বলল গৌরব। জন মিল্টন দ্য গ্রেট। নিজের চেয়ারটায় যেন জমে গেল অর্ণব। এসব হচ্ছেটা কি? ক্লাস 1 থেকে এদের চেনেও, ঋষি মিল্টন আওড়াবে আর গৌরব সেটা ধরে ফেলবে, দুটোই প্রায় সমান অসম্ভব। চট করে টেবিল পড়ে থাকা মোবাইলটা তুলে নিয়ে ঝড়ের বেগে যেটুকু মনে ছিল সেই শব্দ কটা লিখে ফেলল। বেটার টু রেইন ইন হেল। তারপর কি যেন, বাকিটা অবশ্য লেখার দরকার হলো না। ওর বিস্ফারিত চোখের সামনে এখন মোবাইলে ফুটে উঠেছে কয়েকটা লাইন। সত্যিই কথাটা জন মিল্টনের, তার সবচেয়ে বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্টের লাইন এগুলো। অরবিন্দ আর গৌরব প্যারাডাইস লস্ট পড়তে আরম্ভ করলো কবে থেকে? ঠিক এইভাবেই শুরু হয়েছিল ব্যাপারটা। সামান্য ধরা গলায় বলল অর্ণব। আর সত্যি বলতে কি, আমার মাথায় কিছু ঢোকেনি। সুমিত খেয়াল করলেন মেজো মামা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন অর্ণবের ধারালো মুখটার দিকে। এই মুহূর্তে অবশ্য সেই মুখে স্পষ্ট হয়ে উঠেছে বিভ্রান্তির রেখা। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, টুবাই বলল। আমিও ড্রিঙ্ক করি না, তবে এটুকু জানি নেশার ঘোরে মানুষ ভুলভাল বকতে পারে, গোপন কথা ফাঁস করে দেয় কেউ কেউ। তাই বলে নেশার ঘোরে কেউ প্যারাডাইস লস্ট আওড়াতে পারে না? পারে বই কি, যদি সেটা আগে থেকে জানা থাকে, বললেন মেজো মামা। তুমি একেবারে শিওর অর্ণব যে তোমার বন্ধুরা ইংরাজি লিটারেচার পড়ে না আদৌ? 100% শিওর স্যার, অর্ণব দৃঢ় গলায় বলল। এরা আমার হাফ প্যান্টের বন্ধু। ওদের কেন, আমারও ইংরাজি সাহিত্যের দৌড় ক্লাস 12-এর টেক্সট বই পর্যন্ত, তাতে যা পাঠ্য ছিল সেটুকুই পড়েছি আমরা। নিজের মুখে বলতে একটু অস্বস্তি হচ্ছে। এটা অস্বস্তির সময় নয় অর্ণব, নির্দ্বিধায় বলো সব কথা, মেজো মামা বললেন। হ্যাঁ, সেটাই বলছি। মানে আমি হলাম যাকে বলে আমাদের ব্যাচের ব্র্যান্ডেড ফার্স্ট বয়। 1 থেকে 12 পর্যন্ত কখনো আমি সেকেন্ড হইনি। মজাটা হলো আমার বন্ধুরা কিন্তু মাঝের বা শেষের দিকের ছেলে। দেখবেন ফার্স্ট বয়ের সঙ্গে রেষারেষিটা থাকে সেকেন্ড থার্ড যারা হয় তাদের, ফলে বন্ধুত্বটা ঠিকঠাক হয় না। কিন্তু এই গৌতম, গৌরব, ঋষি মানে অরবিন্দ, এরা ছিল সাদামাটা ছাত্র, পাড়ার বন্ধুত্ব যাকে বলে। আর সত্যি বলতে কি, আমারও কোনো কালে লিটারেচার নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। 12 পাস করেই ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে গিয়েছিলাম, তারপর আর এইসব নিয়ে মাথা ঘামাইনি। সে তো বোঝাই যাচ্ছে, তা না হলে এই লাইনটা তোমাকে গুগল করে বের করতে হতো না। খুবই বিখ্যাত লাইন এটা। যারা সারা জীবনে এক লাইন মিল্টন পড়েনি তারাও এই লাইনটা জানে। সুমিত বললেন, একটা বয়সে কোটেশন মুখস্থ করার খুব ঝোঁক থাকে না, তখনই এটাও জানা হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্য অর্ণবের বন্ধুরাও সেভাবেই এই লাইনটা জানতে পারে, তাই না? টুবাই বলল। আপনারা বুঝতে পারছেন না, ঋষি অনর্গল ইংরাজি আওড়ায়, সবটাই ভুল ইংরাজি। একবার আমরা সবাই মিলে সাউথ সিটি মলে গিয়েছিলাম। সেখানে একজন সেলস গার্ল আমাদের সঙ্গে ইংরাজিতে কথা বলছিল।
আগাগোড়া কথাবার্তা আমাকেই চালাতে হয়েছিল। ওরা আমার পেছনে প্রায় লুকিয়ে পড়েছিল, বিশেষ করে অরবিন্দ। বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বলেছিল, সত্যিকারের ইংরাজি বলতে হবে জানলে কোন শালা, সরি মানে কে এখানে আসতো। মেজো মামা ভুরু কুঁচকে আরও কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললেন, তারপর এরকম আর কিছু ঘটেছে? আস্তে আস্তে অন্যমনস্ক হয়ে গেল অর্ণবের চোখ দুটো, যেন মনে মনে ও ফিরে যাচ্ছে সেই ইজরা স্ট্রিটের বাড়ির বাইরের ঘরটায়। সেদিন আরও খানিক্ষণ হৈহুল্লোড় করে ওরা চলে গেল। মিন্টুদা খেতে লাগলো 10টা নাগাদ। কেমন একটা অদ্ভুত চোখে তাকাচ্ছিল আমার দিকে। সত্যি কথা বলতে আমারও একটু লজ্জা লজ্জা করছিল। ছেলেবেলা থেকে মিন্টুদার কাছেই মানুষ হয়েছি। আমি অবশ্য কিছু করিনি, যা গোলমাল করার ওরাই করছিল। তবু এমনও তো কিছু কখনো হয়নি এর আগে। তোমরা এর আগে কখনো একসঙ্গে বসে ড্রিঙ্ক করতে না? জিজ্ঞাসা করলেন সুমিত। নেভার, শক্ত গলায় বলল অর্ণব। এই একটা ব্যাপারে আমি স্ট্রিক্ট ছিলাম। ওরা সবাই মাঝে মধ্যে খায়, সেটাও খুব রেয়ার, কিন্তু সেটা আমার বাড়িতে নয়। আর নিজে যেহেতু খাই না, ওরাও কখনো আমাকে চাপাচাপি করেনি। তাছাড়া আমি দেশে থাকলে সন্ধ্যের পর ওরা তো আমার বাড়িতেই আড্ডা মারে। চুপ চপ, চা, কফি, বড়জোর টুকটাক সিগারেট, এই পর্যন্তই আমাদের দৌড়। সে অর্থে রেগুলার মদ খায় এমন কোনো বন্ধুই নেই আমার। বেশ, তারপর পরদিন অফিস ছিল। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আমার কেবলই মনে হতে লাগলো কখন সন্ধে হবে, কখন বাড়ি ফিরে যাব আর ওরা আসবে। সেটা তো হতেই পারে, তোমরা তো প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যের পর ওই ঘরটায় আড্ডা মারতে। তা বটে, কিন্তু এরকম অস্থির লাগেনি কখনো। মনে হচ্ছিল দিনটা যে অসম্ভব যেন লম্বা হয়ে গেছে হঠাৎ। কাজেই মন বসছিল না আমার, যেটা এর আগে কখনো ঘটেনি। টুকটাক ভুল হলো দু একবার। আর সবচাইতে মারাত্মক ব্যাপারটা ঘটলো বাড়ি ফেরার পথে। কি ঘটলো? একটু এগিয়ে বসে জিজ্ঞাসা করলেন মেজো মামা। সামান্য ইতস্তত করে অর্ণব বলল, জীবনে প্রথম আমি 2টো ব্র্যান্ডের বোতল কিনে বাড়ি ফিরলাম। মেজো মামার ভুরু দুটো যে উঠে গেছে, সুমিত সেটা খেয়াল করলেন। তিনি কিছু বলার আগেই সুমিত বললেন, ওয়েল, এটাও তেমন মারাত্মক কোনো ব্যাপার নয়, হতেই পারে প্রথমবার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করে ব্যাপারটা তোমার ভালো লেগে গিয়েছিল, এরকম তো আকছার ঘটে। তাই কি? জিজ্ঞাসা করলেন মেজো মামা। হঠাৎ একদিনে এরকম চরিত্রের পরিবর্তন হতে পারে? পারে বই কি, মাথা নাড়ছিলেন সুমিত। আমি নিজে সারা জীবন বাংলা গান শুনে এসেছি। ফেভারিট গায়কের নাম শ্যামল মিত্র। জীবনে কটা ইংরাজি গান শুনেছি হাতে গুনে বলা যায়। একদিন এই ধরুন মাসখানেক আগে মেয়ে কয়েকটা গানের লিঙ্ক পাঠালো, কুইন নামের একটা ব্র্যান্ডের গান। সত্যি বলতে আমি এদের নামও শুনিনি এর আগে, কিন্তু এত ভালো লেগে গেল যে গত 1 মাস ধরে আমি শুধু এদের গানই শুনে চলেছি এক নাগাড়ে। মেজো মামা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এরকমটা যে হয় না তা অবশ্য নয়, তবে। তারপর অর্ণবের দিকে ঘুরে বসে বললেন, তাহলে তুমি সেদিন নিজেই? হ্যাঁ, নিজেই ব্র্যান্ডি কিনে ঘরে ঢুকলাম। অর্ণব আবার বলতে শুরু করলো। 8টার মধ্যেই ওরা সবাই চলে এলো। সেদিন বিপ্লব এসেছিল, আমাদের আর এক বন্ধু। সবাই মিলে আবার বসে গেলাম টেবিল সাজিয়ে। আশ্চর্য ব্যাপার হলো, ঋষি সেদিন আবার নিয়ে এসেছিল একটা শেরির বোতল, নিজেই কিনে এনেছিল। গৌতমের পকেট থেকে বেরোলো কাজুর প্যাকেট, আর আমি কিছু বলার আগেই গৌরব বলে উঠল, সেই রূপোর গ্লাসটায় আজ আমি খাবো কিন্তু। কোন রূপোর গ্লাস? ওহো, যেটা তুমি সেই ভার্সাই থেকে কিনে নিয়ে এসেছিলে। মেজো মামা স্পষ্টতই খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে নিতে চাইলেন ব্যাপারটা। ঠিক বলেছেন, সেই গ্লাসটা। আগের দিন ওই রাত্রির ওই গ্লাসটাই চেয়েছিল না? একদম তাই। আজ আমিও আর না বাড়িয়ে গ্লাসটা এগিয়ে দিলাম ওর দিকে। বিশ্বাস করুন, ওর মুখটা যেন পাল্টে গেল, হাবভাবও যেন অন্যরকম হয়ে গেল গ্লাসটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে। আমাকে জিজ্ঞেস করলো, ডোন্ট ইউ হ্যাভ আইস ইন ইউর রেফ্রিজারেটর? আমি অবাক হয়ে বললাম, ফ্রিজে বরফ আছে নিশ্চয়ই, কিন্তু
তুই এরকম খটোমটো করে ইংরেজি বলছিস যে বড়। ঋষি কিন্তু রাগ করবে, ওটা ওর ফিল্ড, ওকেই ছেড়ে দে না বাবা। মেজো মামার মুখটা ক্রমশ থমথমে হয়ে যাচ্ছিল। গম্ভীর গলায় বললেন, অরবিন্দ কি সেদিন ঠিকঠাক ইংরেজি বলছিল? সারাক্ষণ। আর সবচেয়ে বড় কথা, সেগুলো সব নির্ভুল ইংরাজি। বললে বিশ্বাস করবেন না, সব কথার মানে আমি নিজেও বুঝতে পারছিলাম না। মানে ওরকম ইংরাজি আজকালকার দিনে কেউ বলে না। পুরনো ইংরাজি সিনেমায় যেরকমভাবে ডায়ালগ বলে, অবিকল সেইভাবে ইংরাজি বলছিল। সুমিত, মাথা ক্রমশ গুলিয়ে যাচ্ছিল সুমিতের। তিনি নিজে পারতপক্ষে ড্রিঙ্ক করেন না। পার্টিতে যেতে হলে হাতে গ্লাস নিয়ে হাসি হাসি মুখে গল্প করতে থাকেন আর মন দিয়ে অন্যদের পাল্টে যাওয়াটা খেয়াল করতে থাকেন। বলতে গেলে ওটাই তার নেশা। কিন্তু মদ্যপানের এই রকম প্রভাবের কথা তিনি কোনো কালে শোনেননি। প্রচুর অ্যালকোহলিক পেশেন্টকে ধরে আনা হয় তার কাছে। সেই সব পেশেন্ট পার্টির কাছেও এরকম কোনো নালিশ শোনার অভিজ্ঞতা তার হয়নি। অনেকেই মদ্যপানের পর ইংরাজি বলতে আরম্ভ করে, কিন্তু যে ঠিকঠাক ভাষাটা জানেই না, সে হঠাৎ নির্ভুলভাবে এবং পুরনো ধাঁচের ইংরাজি বলতে পারবে কি করে? তারপর খেয়াল করলাম ব্যাপারটা ক্রমশ ছড়িয়ে যাচ্ছে। বলে চলল অর্ণব, বিপ্লব ওদের মতোই সাদামাটা ছেলে। অনেক দিন বেকার বসেছিল। পরে নিমতলা ঘাটের কাছে একটা কচুরির দোকান দিয়ে এখন খানিক নিজের পায়ে দাঁড়িয়েছে। 3-4 দিন পরে থেকে সেই বিপ্লব পর্যন্ত ঝরঝরে ইংরাজি বলতে লাগলো দুপাত্তর পেটে পড়ার পরেই। তার মানে তোমার বাড়ির একতলার ঘরে এই মদের আসরটা নিয়মিত বসতে আরম্ভ করলো? মেজোমামা জিজ্ঞাসা করলেন। একবার অস্বস্তি ভরে মেজোমামার থমথমে মুখের দিকে তাকালো অর্ণব। তারপর মাথা নিচু করে বলল, এবং সেটা কিন্তু ওদের ইচ্ছেতে নয়। দেখুন স্যার, কাজের সূত্রে সারা পৃথিবী ঘুরে বেড়াতে হয় আমাকে। অজস্র হোটেলে একা একা রাত কাটিয়েছি। সন্ধ্যের পর পাবে যাওয়ার সেসব জায়গায় নিয়ম। আমিও গিয়েছি, কিন্তু কোনোদিন এক ফোঁটা মদ স্পর্শ করিনি। অথচ বললে বিশ্বাস করবেন না, ইদানিং সন্ধ্যের পর থেকে যেন আমাকে টানতে আরম্ভ করলো ওই গ্লাসটা। এদিকে গ্লাসটা পালা করে ঘুরত। একদিন একজন এই গ্লাসটা টেনে নিত জোর করে। মাঝখানে একদিন ওরা সবাই মিলে মন্দারমণি চলে গিয়েছিল। অফিসের চাপ থাকায় আমি যেতে পারিনি। গোটা সন্ধে ছটফট করেছি। বুঝতেই পারছিলাম না একা একা এত বড় বাড়িটাতে করব কি। অথচ দেখুন, আমি তো প্রায় সারাটা জীবন এভাবেই থেকে এসেছি। গত 2 বছর তো পুরোপুরি একাই। কখনো তো এরকম লাগেনি। শেষে রাত প্রায় 9:30টার সময় সেই যথারীতি দেয়াল আলমারি থেকে গ্লাস বের করে বসে গেলাম। সেই রূপোর গ্লাসটা। কথা না বলে মাথা নাড়ল অর্ণব। সুমিত বিস্মিত চোখে ওর অসহায় মুখটার দিকে তাকিয়ে রইলেন। এত দ্রুত কেউ অ্যালকোহলিক হয়ে পড়তে পারে না। এর ভেতরে অন্য কোনো অস্বস্তিকর গল্প আছে। কিন্তু তার চাইতেও বড় কথা হলো আমার বন্ধুদের ওই পরিবর্তনটা। ঝরঝর করে ইংরেজি বলতে লাগলো ওরা। তারপর একদিন মিন্টুদা সকালবেলা আমাকে একটা অদ্ভুত কথা বলল। আমিও নাকি আগের দিন রাতে ওই রকমই সাহেবি কেতায় মিন্টুদাকে ডিনার লাগানোর হুকুম দিয়েছিলাম। সেদিন মিন্টুদা প্রায় কেঁদে ফেলেছিল। বলল, এসব কি হচ্ছে খোকা? তুমি আর ওসব ছোঁবে না। এভাবে জীবনে কখনো আমার সঙ্গে কথা বলনি তুমি। মানে এত রেগে গিয়েছিল আমার উপরে যে তুমি করে কথা বলছিল। তারপরেই কি আমার কথা তোমার মনে হলো? মেজো মামা বললেন। না স্যার, মাথা নাড়ল অর্ণব। ব্যাপারটা এটুকুতেই থেমে থাকলো না। ক্রমশ ওদের বিহেভিয়ার পাল্টে যাচ্ছিল। একদিন গৌতম হঠাৎ আমাকে এসে বলল, আমাকে কিছু টাকা ধার দিতে পারিস? বন্ধুদের মধ্যে টাকা ধার চাওয়াটা তো খুব অস্বাভাবিক কিছু নয় অর্ণব। ওর ক্ষেত্রে অসম্ভব স্বাভাবিক স্যার, অস্বাভাবিক। আপনি নর্থ ক্যালকাটার মানুষদের কতটা চেনেন আমি জানি না। বিডন স্ট্রিটের ফুটপাতের চায়ের দোকানে বসে হয়তো কেউ আড্ডা দিচ্ছে, পরনে 7 পুরনো লুঙ্গি আর টি-শার্ট, বসে বসে রাজা উজির মারছে। দেখলে আপনার হাসি পাবে। তারপর দেখবেন সে উল্টো দিকের প্রকাণ্ড একটা প্রাসাদে ঢুকে পড়ল। কয়েক কোটি টাকার মালিক আসলে। সুমিত একটু নড়ে চড়ে বসে বললেন, এটা একেবারে ঠিক বলেছ।
আমার কাছে এক ভদ্রলোক আসেন তার ওয়াইফকে দেখাতে। হাঁড়ি থেকে বের করা জামা কাপড় পরে আসেন দুজনেই। খোঁচা খোঁচা পাকা দাড়ি, ভদ্রমহিলার উস্কো খুস্কো চুল, ভালো বাংলায় যাকে বলে মলিন চেহারা। অথচ জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পেরেছিলাম তাদের বড় বাজারে প্রকাণ্ড কাপড়ের ব্যবসা আছে। অবিশ্বাস্য পয়সা। এক্স্যাক্টলি, যাদের অনেক পুরুষের পয়সা তারা পয়সা দেখানোর প্রয়োজন মনে করে না। গৌতম সেই রকমই একটা বাড়ির ছেলে। কলাকা স্ট্রিটে একটা 4 তলা বাড়িতে থাকে। শুধু কলকাতাতেই ওদের 10-12খানা প্রপার্টি আছে। এরা 2-4 পুরুষ অনায়াসে পুষে খেতে পারে। নেহাত আজকালকার দিনে সেটা ভালো দেখায় না বলে পাড়ার মধ্যেই কোথাও একটা ছোটোখাটো কাজ নিয়ে নেয়। এবার বুঝেছি, এই কারণেই তুমি বললে গৌতমের টাকা ধার চাওয়ার কোনো কারণ নেই, বললেন মেজো মামা। ঠিক তাই। আমি রীতিমতো হকচকিয়ে গিয়েছিলাম। তারপর জিজ্ঞেস করলাম, হঠাৎ টাকা দরকার পড়লো কেন রে তোর? তাতে বলল, বউয়ের জন্য একটা ডিজাইনার গাউন কিনবে। আমি আরও ঘাবড়ে গেলাম। গৌতমের বাবা সাংঘাতিক কনজারভেটিভ ধরনের মানুষ। ওদের বাড়ির মেয়ের বউরা শাড়ি ছাড়া আর কিছু পরে না। গাউন ওদের বাড়ির কেউ কোশমিন কালেও পরেনি। কত টাকা ধার চেয়েছিল গৌতম তোমার কাছে? একটা ঢোক গেলে অর্ণব বলল 50,000। আমি একেবারে হয়ে গিয়েছিলাম। ব্যাচেলার মানুষ, মেয়েদের ড্রেসের দাম জানি না, সেটা ঠিকই। তবে মনে হলো এত টাকা দিয়ে একটা ড্রেস কেনার মতো ছেলে গৌতম আদতেই নয়। দিলে টাকাটা? না। ঘুরিয়ে ফিরিয়ে বললাম, এই মুহূর্তে অত টাকা আমার হাতে নেই। গৌতম কেমন একটা শুকনো মুখ করে বলল, কোনো এক ফেমাস ডিজাইনারের এক্সক্লুসিভ ড্রেস নাকি, এটা খুব দরকার কেনার। সত্যি বলছি, আমি ওর কথাই বুঝতে পারলাম না। এসব কথা আমাদের মধ্যে কেউ কখনো আলোচনাই করেনি। অন্যরাও কি এরকম অদ্ভুত কথা বলেছিল? প্রত্যেকে। একদিন সন্ধ্যাবেলায় অরবিন্দ এলো একটা অদ্ভুত কোট গায়ে দিয়ে। ওরকম কোট আমি কখনো চোখে দেখিনি। হাঁটু পর্যন্ত লম্বা, রীতিমতো ভারী। জানুয়ারি মাস, ঠান্ডা পড়েছে বটে, কিন্তু ওরকম কোট পরার মতো ঠান্ডা কলকাতাতে পড়েই না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে একগাল হেসে বলল, নিউ মার্কেটের কাছের কোনো একটা দোকান থেকে কিনে এনেছে। দেখেই বোঝা যাচ্ছে খুব পুরনো কোটটা। জিজ্ঞেস করলাম, হঠাৎ একটা পুরনো কোট কিনতে গেলি কেন? কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে হেসে বলল, আ ট্রু জেন্টলম্যান নিডস অ্যাট লিস্ট 1 piece of long coat, মাই বয়। ওভাবেও জন্মেও কথা বলেনি। আর কেউ? মানে আর কারো আচরণে এরকম? গোড়ো হঠাৎ দাড়ি রাখতে শুরু করলো। সেও অদ্ভুত দাড়ি। চিবুকের জায়গাটা কামিয়ে রাখতে লাগলো। জুলফিটা যেন নেমে এসে মিলে গেল গোঁফের সঙ্গে। সে আবার কীরকম ব্যাপার? এরকম তো আজকালকার দিনে কেউ রাখে না। এককালে ব্রিটেনের ফ্রান্সে এরকম দাড়ি রাখার চল ছিল বটে, সে বহুকাল আগের কথা। এবার মেজো মামাও রীতিমতো চমকে গিয়েছেন। আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছিল। সন্ধ্যের পর যেন আমাদের একতলার হলঘরটার চেহারাই বদলে যেত। একদিন বিপ্লব, ভাবুন স্যার, যে ছেলে মাধ্যমিকের পর আর পড়াশুনোই করেনি, সে মিন্টুদাকে ডেকে বলল, বেয়ারা ব্লাইটি পানি কা এক গ্লাস ले आओ मेरा लिए। মিন্টুদা বাদ দিন, আমি নিজেও বুঝতে পারিনি ও হঠাৎ ওরকম ভাঙা হিন্দিতে কথা বলতে শুরু করলো কেন। হঠাৎ সোজা হয়ে বসলেন মেজো মামা। তার চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। একটা কথা বলো তো অর্ণব, মিন্টুদার ব্যবহারে কোনো রকম পরিবর্তন আসেনি? অর্ণব কেমন একটা থতমত খেয়ে গেল। বোঝা যাচ্ছিল এই ব্যাপারটা ওর মাথায় ছিল না। খানিকক্ষণ চুপ করে বসে ভেবে বলল, না, একদমই না। হ্যাঁ, এটুকু বলতে পারেন কেমন একটু চুপচাপ হয়ে গিয়েছিল মিন্টুদা। গিয়েছিল না, গেছে। আজকাল যেন একটু ভয়ে ভয়ে থাকে। আমার সামনেও খুব একটা আসতে চায় না। আমি ওকে একটা সাদা রঙের ইউনিফর্ম কিনে দিয়েছিলাম। বলেছিলাম সন্ধ্যের পর থেকে যেন ওটাই ও পরে থাকে। পার্টির সময় পায়জামা আর ফতুয়া পরা লোক আমার যেন আজকাল সহ্য হচ্ছে না। সেটাও পড়তে চাইছে না ইদানিং। সুমিত একটু ঘাবড়ে গিয়ে বললেন,
পার্টির সময়? অর্ণব সামান্য ইতস্তত করে বলল, মানে ওই সন্ধ্যের পর যখন সবাই মিলে বসা হয়। এত বছরের কাজের লোককে হঠাৎ ইউনিফর্ম কিনে দেওয়ার কথাটা তোমার মাথায় এলো কেন? জিজ্ঞাসা করলেন মেজমামা। অর্ণব এমন একটা চোখ করে মেজমামার দিকে তাকিয়ে রইল যে বুঝতে অসুবিধা হলো না এ কথাটাও ভাবেইনি। কয়েক সেকেন্ড চুপ করে থেকেও বলল, মানে সব কিছুরই একটা মানানসই ড্রেস আছে তো। ইদানিং তো কেউ আর এসবের তোয়াক্কা করে না। আমাদের অফিসে তো সব বারমুডা পরে চলে আসে। তবে যাই বলুন, বিশেষ করে পার্টির সময় একটা মিনিমাম ড্রেস কোড না থাকলে মানায় না। তাহলে আর একটা কথা বলো। মেজমামার চোখ ক্রমশ ধারালো হয়ে উঠছে। তোমাদের ওই হলঘরের কোনো আসবাব কি তুমি পাল্টেছ সম্প্রতি? অসম্ভব অবাক হয়ে অর্ণব বলল, এটা আপনি জানলেন কি করে? ঘরের মাঝখানে একটা সোফা সেট ছিল, মানে একটা নিচু টেবিল, আর সেটাকে ঘিরে কয়েকটা সোফা। আমিই কিনেছিলাম কয়েক বছর আগে। রিসেন্টলি সেগুলোকে পাল্টেছি। একদিন সবাই মিলে মল্লিক বাজারে গিয়ে একটা অ্যান্টিক টেবিল চেয়ারের সেট কিনে আনা হয়েছে। আর কিছু ভেবে বলো। আর তো তেমন কিছু কিনিনি। ও হ্যাঁ, ঋষি দুটো ঝাড়বাতি এনে লাগিয়ে দিয়েছে ছাদে। বাবার কাছে শুনেছিলাম ওরকম দুটো ঝাড়বাতি নাকি আগেও ঘরে ছিল, তবে সে বহুকাল আগের কথা। এই যে তোমাদের সবার বিহেভিয়ার এক ছটকায় বদলে গেল, সেটা তোমার অন্য বন্ধুরা খেয়াল করেছে? আমি আপনাদের ঠিক বোঝাতে পারছি না। দিনের বেলায় আমাদের কোনো সমস্যা নেই, সবাই যে যার কাজ করি। গৌতম দোকানে খাতা লেখে, আমি নিউ টাউনে অফিস সামলাই, ঋষি পুরনো বাড়ি থেকে সস্তা জিনিসপত্র কিনে আনে ওর মালিকের জন্য, বিপ্লব কচুরির দোকান চালায়। সব ঠিকঠাক। সন্ধ্যের পর থেকেই সব যেন বদলে যেতে থাকে। 7:30 থেকে 8টার মধ্যে ওরা চলে আসে আমাদের বাড়িতে, আর আমরা সবাই যেন অন্যরকম হয়ে যেতে থাকি। ঝাড়বাতির আলো জ্বলে, গ্লাস নামানো হয়, একটা রেকর্ড প্লেয়ার কিনেছি রিসেন্টলি, তাতে বাক বা মোজার্ট বাজে। আমরা ইংরেজিতে গল্প করি। ঋষি সন্ধ্যের পর আর ভুল ইংরেজি বলে না। দিনের বেলায়? থমকে গেল অর্ণব। ভুরু কুচকে তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর বলল, দিনের বেলায়? হ্যাঁ বলে। গত রোববার বেলা 12টা নাগাদ দেখা করতে এসেছিল আমার সঙ্গে, আর সেই আগের মতোই হাসতে হাসতে ইচ্ছে করে ভুল ইংরেজি বলছিল। আমরা বাইরের বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম। আমাকে বলল, প্লিজ রেস্ট ইউর পিট অন দ্য থাম। খুব হাসলাম দুজনে। কিন্তু সন্ধ্যের পর ও অনর্গল শেক্সপিয়ার আওড়াতে পারে। একেবারে শেক্সপিয়ার? গতকাল রাতে ও সপ্তপদীর সেই ওথেলোর সিনটা আগাগোড়া অভিনয় করে দেখিয়েছে। সবটা ওর মুখস্থ। ইট ইজ দ্য কজ। সুমিতের চোখ কপালে উঠে গেছে। রাইট পুরোটা। এইবার আস্তে আস্তে সোজা হয়ে বসলেন সুমিত। কয়েক সেকেন্ড অর্ণবের দিকে স্থির চোখে তাকিয়ে হঠাৎ তার দৃষ্টি ঘুরে গেল মেজমামার দিকে। মেজমামা, আমি একটা কথা বলবো? তুমি আবার কথা বলার আগে অনুমতি নিচ্ছ কবে থেকে? আমার মনে হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছি। জিজ্ঞাসু দৃষ্টিতে সুমিতের দিকে তাকালেন মেজমামা। বললেন, এটা কি কোনো ধরনের মনোরোগ? খুব সম্ভবত তাই। মাথা নাড়ালেন সুমিত। আপনি ফলিয়ে ডু শব্দটা শুনেছেন কখনো? না তো। শুনে মনে হচ্ছে এটা ফরাসি শব্দ। ও ভাষা আমার জানা নেই। আমারও ফরাসি ভাষা জানা নেই, কিন্তু এই শব্দটার মানে হলো ম্যাডনেস অফ টু। নামে দুজনের কথা বলা হলেও রোগটা আসলে ছড়িয়ে পড়ে একাধিক মানুষের মধ্যে। প্রথমে একজন এই মনোরোগের শিকার হয়, অর্থাৎ সে হ্যালোসিনেট করতে শুরু করে, ডিলিউশন হয়। তারপর সেটা ক্রমশ ছড়িয়ে পড়ে তার আশেপাশের সুস্থ মানুষদের মধ্যেও। তখন তারাও ওই একই হ্যালোসিনেশন শেয়ার করতে আরম্ভ করে। এই কারণে একে শেয়ার্ড সাইকোসিস ডিসঅর্ডার বলা হয়। খুব বিরল রোগ, কিন্তু এমন উদাহরণ আছে। মানসিক রোগ কখনো ছোঁয়াচে হতে পারে না সুমিত। রীতিমতো ধমকে উঠলেন মেজমামা। কী সব উল্টোপাল্টা বলছো? ওসব মধ্যযুগেই ঘটত। পারে। অসম্ভব আস্থার সঙ্গে মাথা নেড়ে সুমিত বললেন,
দিল্লির বুড়ারি এলাকায় বছর 6 আগে একই ফ্যামিলির 11 জন মারা গিয়েছিল, মনে আছে? একটু থতমত খেয়ে মেজবাবা বললেন, বুড়ারি? কই না তো। দাঁড়াও দাঁড়াও, সেই যে 10 জন সুইসাইড করেছিল আর একজনকে বোধ হয় এরকমই কি একটা ব্যাপার না? ইয়ে স্যার, চুন্দাওয়াত ফ্যামিলির ঘটনা, 2018। পরিবারের কর্তা ভোপাল সিং মারা যাওয়ার পর তার এক ছেলে, তার নাম ললিত, ভাবতে শুরু করে তার মধ্যে দিয়ে ভোপাল বলছেন তারা যেন এসে তার সঙ্গে যোগ দেয়। কাজেই ফ্যামিলির 11 জন সদস্যকেই মরতে হবে। তারা অবশ্যই আসলে মরবে না, পরলোকে গিয়ে ফের বেঁচে উঠবে এবং কর্তা সমেত সবাই একসঙ্গে আগের মতো মিলেমিশে থাকবে। কাজেই ওই ললিতের কথা অনুযায়ী ফ্যামিলির সবাই একেবারে প্রত্যেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। তার আগে তারা পরস্পরের চোখ বেঁধে দিয়েছিল, কানে তুলো গুঁজে দিয়েছিল, তার হাত দিয়ে বেঁধে দিয়েছিল। ঘরের মধ্যে একটা শিউরে ওঠার শব্দ ঢেউয়ের মতো গড়িয়ে গেল যেন। শুধু ভোপাল সিংয়ের স্ত্রী, তার বয়স হয়েছিল 80, দাঁড়াতে পারতেন না বলে তাকে গলা টিপে খুন করা হয়েছিল। মাই গড! এবার আর থাকতে পারল না অর্ণব। কি বলছেন আপনি? ফ্যামিলির অন্যেরা প্রতিবাদ করেনি? একজনও নয়? অন্তত তেমন কোনো প্রমাণ নেই। মৃতদের সঙ্গে যে কোনো রকম জবরদস্তি করা হয়েছিল এমনও কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রত্যেকে সবাই ওই ললিতের কথা মেনে নিয়েছিল। বুঝতেই পারছো, এই ললিত সিং ভোপাল সিংয়ের ছোট ছেলেটিই আসলে সবার আগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তারপর বাকিরা তার কথায়, তার প্রভাবে মেনে নিয়েছিল। এভাবেই এই আত্মহত্যার মাধ্যমে তারা আবার তাদের ফ্যামিলিতে আগের অবস্থায় ফিরে যেতে পারবে, আবার তারা সবাই একসঙ্গে থাকতে পারবে, বাবা মা ভাই বোন অ্যান্ড দ্য ডেড অ্যাকর্ডিংলি। একজনও ভাবল না ললিত এরকম বলছে কেন, সত্যি কি এমনটা হতে পারে? এইসব তো তাদের মাথাতেই এলো না। আর এই যে এলো না, এর কারণ ততদিনে তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে। শেয়ার্ড সাইকোসিস ডিসঅর্ডার। কি ভয়ানক! কিন্তু আমাদের ক্ষেত্রে, ওহ, এবার বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আপনার মতে আমরা বন্ধুরাও সেই একই? সেটা বলার সময় এখনও আসেনি অর্ণব। আরও স্টাডি করা দরকার। তোমার বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে, তাদের বিহেভিয়ারাল চেঞ্জেস খুঁটিয়ে দেখতে হবে। তারপর বলতে পারবো এটা সেই একই সিমটম কিনা। মাথা নিচু করে অর্ণব বসে রইল। ফর্সা মুখটা এখন কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শুধু একটা কথা, সবার চোখ ঘুরে গেল মেজো মামার দিকে। গ্লাসটা, সেটা আসার পর থেকেই এইসব প্রবলেম শুরু হলো কেন? অর্ণব বড় বড় চোখে তাকালো সুমিতের দিকে, যেন প্রশ্নটার উত্তর তারই দেওয়ার কথা। এরকম কিন্তু হয় মেজো মামা, চুন্দাওয়াত ফ্যামিলির ক্ষেত্রে অসুস্থতা ট্রিগার করে দিয়েছিল ভোপাল সিংয়ের মৃত্যু। এক্ষেত্রে যদি দেখা যায় একটা পুরনো রূপোর পানপাত্র সেই ট্রিগার করার কাজটা করছে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন মেজো মামা, যেন চেনা অঙ্কের শেষে অচেনা উত্তর আসছে। স্পষ্টতই তিনি ঠিক সন্তুষ্ট হতে পারেননি। হঠাৎ উঠে দাঁড়ালেন তিনি। টান টান চেহারাটা ছিল টানা ধনুকের মতো দেখাচ্ছে এখন। চলো সুমিত, আজ রাতে আমরা অর্ণবের বাড়িতে পার্টি করব। শ্যাম্পেন খেয়েছো কখনো? ফ্যাল ফ্যাল করে মেজো মামার দিকে তাকিয়ে রইল সুমিত। এই রাস্তার উপরে গাড়ি রাখা যে কি ভয়ঙ্কর ঝামেলার ব্যাপার আজ তা হাড়ে হাড়ে টের পেলেন সুমিত। যুধিষ্ঠির মিনিট 5 ঘোরাঘুরির পর বিরক্ত গলায় বলল, আপনারা নেমে পড়ুন, আমি দেখছি কি করা যায়। কাজ মিটে গেলে আমাকে ফোন করে দেবেন, আমি চলে আসব। বিকেল 5টা, চিতপুর রোড মানে রবীন্দ্র সরণিতে এই মুহূর্তে মানুষের ঢেউ খেলছে। এতটা আগে আসবার দরকারও ছিল না, আর অর্ণবের বাড়িও ঠিক এদিকে নয়, কিন্তু আপাতত কন্ট্রোল মেজো মামার হাতে। সকালে অর্ণব বেরিয়ে যাবার পর থেকে মেজো মামা সুমিতের স্টাডি রুমটা দখল করে বসেছিলেন। বলে দিয়েছিলেন কেউ যেন তাকে বিরক্ত না করে, তার একটু পড়াশুনো করার দরকার আছে।
বেরিয়েছিলেন একেবারে লাঞ্চের আগে। দুপুরে খাওয়া সেরে হঠাৎ করেই মেজোমামা বলেছিলেন, চলো সুমিত, একটু আগে ভাগেই বেরিয়ে পড়া যাক। পার্ক স্ট্রিটে আমার চেনা একটা কিউরিও শপ আছে, একবার সেখানে যাওয়া দরকার। তারপর সিধে বড় বাজার। তোমার দুপুরে ঘুমানোর বদভ্যেস নেই তো? সুমিত ব্যস্ত হয়ে বলেছিলেন, না না, ঘুমানোর ব্যাপারই নেই, সারাদিন দৌড়ে বেড়াই, আর চেম্বার না থাকলে বই। আপনি চেঞ্জ করে নিন, আমি একটু যুধিষ্ঠিরকে ফোন করে দিই। ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়েছিলেন দুজনে। প্রথমে পার্ক স্ট্রিটের সেই কিউরিও শপ। এখানে ঢুকে অবশ্য সুমিত মুগ্ধ হয়ে গিয়েছিলেন, যদিও মেজোমামা যে ঠিক কী করলেন সেটা তার মাথায় ঢুকলো না। আজকালকার দিনেও যে এইসব মান্ধাতার আমলের জিনিসপত্র পাওয়া যায় এবং লোকজন সেসব কিনেও নিয়ে যায়, এটা তার ধারণার বাইরে ছিল। একটা সোফায় বসে হাঁ করে আলমারিতে রাখা সেই সব আদ্যিকালের বাসন কোসন, গয়না, মূর্তি আর কাঠ, মার্বেল বা সিল্কের তৈরি জিনিসের দিকে তাকিয়ে রইলেন তিনি। আর মেজোমামা সেই যে একটু বসো সুমিত, এক্ষুনি আসছি বলে ভিতরের দিকে একটা দরজা খুলে ঢুকে গেলেন, বেরোলেন পাক্কা 1 ঘন্টা পর। সুমিত শুধু লক্ষ্য করলেন মেজোমামার মুখটা থমথমে, ভুরু কুঁচকে আছে। তিনিও কিছু বললেন না, সুমিতও কিছু জিজ্ঞেস করার সাহস পেলেন না। পার্ক স্ট্রিট থেকে সোজা রবীন্দ্র সরণি। এদিকটা খুব ভালো করে চেনে না সুমিত। গুগল ম্যাপ খুলে দেখলেন অর্ণবের দেওয়া ঠিকানাটা কাছেই, একটা রাস্তার পরে। মেজোমামা যে ঠিক কী খুঁজে বেড়াচ্ছেন সেটাও তার মাথায় ঢুকলো না। এটুকু বুঝতে পেরেছিলেন যে এই জায়গাটা অদ্ভুত। 7 পুরনো জরাজীর্ণ বাড়ির পাশেই মাথা তুলে আছে ঝাঁ চকচকে ফ্ল্যাট। ফুটপাত বলে কিছু নেই, সর্বত্র ছোট বড় দোকান। প্রত্যেকটা ইঞ্চি থেকে ব্যবসার গন্ধ আসছে। বড় বাজার বলে কথা। শীতের বিকেল দ্রুত শেষ হয়ে আসছে। এসব দিকে অবশ্য অন্ধকার নেমে আসে না, তার বদলে জ্বলে ওঠে দোকানের আলো। মেজোমামা অদ্ভুত ভঙ্গিতে দুপাশের বাড়িগুলো দেখতে দেখতে হাঁটছেন ফুটপাতের রেলিংয়ের পাশ দিয়ে। সুমিত ভয়ে ভয়ে তার পিছন পিছন হাঁটতে লাগলেন। সারাক্ষণই মনে হচ্ছে এইবার বোধহয় মেজোমামা কোনো ঝাঁকামুটির সঙ্গে ধাক্কা খাবেন, নইলে মালপত্র বয়ে নিয়ে যাওয়া ভ্যানগুলোর সামনে পড়ে যাবেন। তেমন কিছু অবশ্য ঘটল না। তার বদলে কি এক অদৃশ্য চিহ্ন থেকে হঠাৎ থমকে দাঁড়ালেন মেজোমামা। সুমিত লক্ষ্য করলেন তার ডান হাতটা উঠে এসেছে বুকের ওপরে, যেন পাঞ্জাবির তলায় লুকোনো পাঁজরগুলোকে হাতের মুঠোয় চেপে ধরার চেষ্টা করছেন তিনি। মুখের প্রত্যেকটা পেশি শক্ত হয়ে গিয়েছে। স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছেন একটা বাড়ির দিকে। একটু অবাক হয়ে সুমিত সেই বাড়িটার দিকে তাকালেন। অসম্ভব পুরনো বাড়ি এটা। এই রাস্তায় এরকম পুরনো বাড়ির অভাব নেই, কিন্তু এমন জীর্ণদশা আর কোনোটারই বোধহয় হয়নি। ছিঁড়িছাঁধহীন দোতলা বাড়ি, বহুকালের মধ্যে রঙের প্রলেপ পড়েনি। নিচের তলায় টিনের শেডের নিচে সার বেঁধে দোকান। দেওয়াল থেকে লোহার রড বেরিয়ে রয়েছে বিপজ্জনকভাবে। বাড়িটা কি আপনার চেনা মেজোমামা? আর থাকতে না পেরে জিজ্ঞেস করলেন সুমিত। প্রথমটায় মেজোমামার প্রশ্নটা শুনতেই পেলেন না। তার মুখটা সামান্য হাঁ হয়ে গিয়েছে, চোখ দুটো বড় বড়। বেশ কিছুক্ষণ ওভাবেই বাড়িটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ পাঞ্জাবির ভিতর থেকে তিনি বের করে আনলেন সেই স্ফটিকের মালাটা। সেদিকে তাকিয়ে সুমিতের চোখ দুটো মেজোমামার মতোই বড় বড় হয়ে গেল। একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছেন তারা। রাস্তার আলো সরাসরি পড়ছে না এখানে, তাই বুঝতে অসুবিধে হচ্ছে না মালাটা থেকে ওই মুহূর্তে উজ্জ্বল বেগুনি আলো ঠিকরে আসছে। কার বাড়ি এটা? এবার গাড়ির শব্দের উপরে গলা তুলে জিজ্ঞাসা করলেন সুমিত। সংবিত ফিরে এলো যেন মেজোমামার। বাড়িটার দিক থেকে তার চোখ ঘুরে গেল সুমিতের দিকে। সেই দৃষ্টিতে অপার বিস্ময়। জানো সুমিত, কলকাতার সবচেয়ে পুরনো রাস্তাগুলোর মধ্যে এটা একটা। কেউ কেউ বলেন চিতপুর রোড হলো কলকাতার প্রথম পাকা রাস্তা। যখন কলকাতা নিতান্ত একটা গ্রাম ছিল, তখন এই রাস্তাটা ছিল একটা বিখ্যাত তীর্থপথ। এই রাস্তা ধরেই দূর দূরান্ত থেকে লোকজন কালীঘাট যেত তীর্থ করতে, মায়ের পুজো দিতে। কাশীপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরির কাছেই চিত্তেশ্বরী মন্দির আছে এখনও। সেই মন্দির নাকি 400 বছরের পুরনো। এই রাস্তা দিয়েই সেই মন্দিরে যেতে হতো।
তাই এই রাস্তাটার নাম হয়ে গিয়েছিল চিতপুরের বড় রাস্তা। সেই যে হুতম প্যাঁচা লিখেছিলেন, চিতপুরের বড় রাস্তায় মেঘ করলে কাদা হয়, মনে আছে? মাথা নেড়ে সুমিত বললেন, মনে আছে বই কি, কিন্তু আপনি এখানে এভাবে দাঁড়িয়ে গেলেন যে? এই বাড়িটাই কি কোনো বিশেষত্ব আছে? এককালে এই রাস্তার সমস্ত বাড়ির কোনো না কোনো বিশেষত্ব ছিল। এখন অবশ্য তার চিহ্ন খুঁজে পাওয়া মুশকিল। এতবার বাড়িগুলোর নম্বর পাল্টানো হয়েছে যে পুরনো নম্বর অনুযায়ী কোনো বাড়ি খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। তবে এই বাড়িটা, কথা শেষ করলেন না মেজমামা। তার বদলে একটা দীর্ঘশ্বাস ফেলে আরও কিছুক্ষণ তাকিয়ে রইলেন বাড়িটার দিকে। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, চলো এবার যাওয়া যাক। এখান থেকে অর্ণবের বাড়ি খুব দূরে হবে না। পাশের রাস্তাটার নামই ইজরা স্ট্রিট। 1 মিনিট দাঁড়াও তো। কাঁধের ঝোলা ব্যাগটা থেকে মেজমামা এবার বের করে আনলেন কয়েকটি ছোট ছোট কাগজের টুকরো। এগুলো অবশ্য সুমিতের চেনা। আজ সকালে বেরিয়ে যাওয়ার আগে অর্ণব একটা অদ্ভুত কাণ্ড করেছিল। পার্স থেকে বের করে এনে কয়েকটা ভাঁজ করা ডায়েরির পাতা এগিয়ে দিয়েছিল মেজমামার দিকে। বলেছিল, আজকাল প্রায় রোজ সকালে এই কাগজগুলো কুড়িয়ে পাচ্ছি টেবিলের উপরে। কে লিখছে, কী লিখছে জানা নেই। আমাদের মধ্যে কারো হাতের লেখা এমন নয়, অথচ রোজই সকালে মিন্টুদা এরকম 2-1টা কাগজ এনে দিচ্ছে আমাকে। বলছে সেগুলো টেবিলের ওপরে পড়েছিল, দেখুন যদি কিছু বুঝতে পারেন। কাগজগুলো হাতে নিয়ে যে মেজমামার মুখ চোখের নিমেষে বিবর্ণ হয়ে গিয়েছিল সেটা বুঝতে ভুল হয়নি সুমিতের। কয়েক সেকেন্ড বিস্ফারিত চোখে কাগজগুলোর দিকে তাকিয়ে থেকে তিনি বিড়বিড় করে বলেছিলেন, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। স্বভাবতই অর্ণব জিজ্ঞাসা করেছিলেন, কিছু বললেন? দ্রুত নিজেকে সামলে নিয়ে মেজমামা বলেছিলেন, এখন কিছু বলবো না, তুমি এসো। আজ সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে আমরা আসছি তোমার ওখানে। ঠিকানাটা একটু লিখে দিয়ে যাও। সুমিতের বুঝতে অসুবিধা হলো না। এই মুহূর্তে মেজমামার হাতে রয়েছে সেই কাগজগুলোই। শুধু তার ডান হাত দুটো কেন থরথর করে কাঁপছে সে কথা তিনি বুঝতে পারলেন না। সুমিত কিছু ভুলে ওঠার আগেই অবশ্য নিজেকে সামলে নিলেন মেজমামা। কাঁপা হাতে কাগজগুলোকে আবার ঢুকিয়ে নিলেন ব্যাগের মধ্যে। তারপর সুমিতের দিকে তাকিয়ে ফিরে বললেন, চলো সুমিত, সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে? সে কথা জিজ্ঞাসা করার সাহস হলো না সুমিতের। কেন যেন তার মনে হচ্ছে আজকের রাতটা অন্যরকম হতে চলেছে। অর্ণব আর তাঁর বন্ধুদের ব্যাপারটা সম্ভবত ভয়ঙ্কর গোলমেলে কিছু। তা না হলে মেজমামা এরকম অদ্ভুত আচরণ করতেন না। পরক্ষণেই একটা কথা মনে হলো তাঁর। লোক থই থই আলো ঝলমলে এই রাস্তাটা আসলে কলকাতার প্রাণকেন্দ্র। এর এত কাছে এমন একটা অদ্ভুত রহস্য ঘনিয়ে উঠেছে তা এখানে দাঁড়ালে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আর এই পুরনো বাড়িটার ব্যাপারটাই বা কী? মেজমামা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? অজস্র জিজ্ঞাসা নিয়ে মেজো বাবার পেছন পেছন হাঁটতে লাগলেন সুমিত। তিনি এমনভাবে হেঁটে যাচ্ছেন যেন এসব অঞ্চলের রাস্তাঘাট তার নখদর্পণে, অথচ জীবনে কখনো স্থায়ীভাবে কলকাতায় থাকেননি। মেজমামা আসেনও কালে ভদ্রে, আর এলেই বলতে থাকেন, আমি বাপু জঙ্গলেই থাকি ভালো, সেখানে রাস্তাও নেই, রাস্তা হারানোর ভয়ও নেই। তোমাদের এই কলকাতা শহর একটা খাঁটি গোলক ধাঁধা। অথচ আজ মেজমামা অসম্ভব দৃঢ় পায়ে হেঁটে চলেছেন। বোঝাই যাচ্ছে অন্তত রাস্তা হারানোর কোনো আশঙ্কা তার নেই। একটু এগিয়েই বাঁদিকে একটা রাস্তা ঢুকে গিয়েছে। মিনিট 2-এর মধ্যেই সেটা ধরে মেজমামা আর সুমিত এসে পড়লেন ইজরা স্ট্রিটে। এইবার ডান দিকে ঘুরে দ্রুত পায়ে এগিয়ে চললেন মেজমামা। সুমিতকে তার সঙ্গে তাল রাখতে গিয়ে প্রায় ছুটতে হচ্ছে। এই মুহূর্তে তাদের দুজনকে দেখলে কেউ বলবে না সুমিত মেজমামার চাইতে প্রায় 20 বছরের ছোট। এই মুহূর্তে অদ্ভুত দেখাচ্ছে রাস্তাটা। দুপাশেই ইলেকট্রিক্যাল জিনিসপত্রের দোকান। আলো যে এত রকমের হতে পারে ধারণাই ছিল না সুমিতের। ঝলমল করছে গোটা রাস্তাটা। তবে লোক চলাচল কমে এসেছে ইতিমধ্যেই। ঘড়ি দেখলেন সুমিত, 7:30 বাজে প্রায়। বোঝাই যাচ্ছে এবার দোকানগুলো বন্ধ হতে শুরু করবে। একটা একটা করে নিভে যাচ্ছে বাইরে টাঙানো বিচিত্র সব আলো।
ছাদ থেকে ঝুলে থাকা ঝাড়বাতি। মেজমামা কিন্তু কোনো দিকে তাকাচ্ছেন না, দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, যেন অর্ণবের বাড়িটা একেবারে নিশ্চিতভাবে চেনা আছে তার। কি আশ্চর্য, সত্যিই একটা প্রকাণ্ড বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন মেজমামা। সুমিত আর চোখে তাকিয়ে দেখলেন গুগল ম্যাপও দেখাচ্ছে রাস্তা শেষ। এই সেই বাড়ি। অবাক গলায় সুমিত বললেন, এরকম বাড়ি কখনো দেখিনি মেজমামা। মৃদু হাসলেন মেজমামা। এককালে কিন্তু এই ধরনের বাড়ি কলকাতায় কম ছিল না হে। টেগোর ক্লাসের নাম শুনেছ? যতদূর মনে পড়ছে যতীন্দ্রমোহন ঠাকুর খুদ উইন্ডসর ক্যাসেলের ধাঁচে বানিয়েছিলেন সেই বাড়ি। এটা অবশ্য তত বড় নয়, তবে মূল নকশাটা সেই একই ইউরোপীয় ধাঁচের। টাওয়ারগুলো দেখার মতো। সত্যি বলতে কি, সন্ধ্যের অন্ধকারে একটা ভুতুড়ে দেখাচ্ছে বাড়িটা। রাস্তার উপরে বিশাল পাঁচিল, উঁচু লোহার গেট, আধখানা খোলা কিন্তু শিকল দিয়ে বাঁধা। এই বাড়িতে বোধহয় কলিং বেলের ব্যবস্থা নেই। গেটের রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে উঁচু বারান্দা, তাতে সারি সারি থাম, আর থামের ফাঁকে ফাঁকে শ্বেত পাথরের মূর্তি। এই বাড়ির মালিক যে সাংঘাতিক বড় লোক এবং শৌখিন ছিলেন তার বলে দিতে হবে না। মেজমামা আবার চাপা গলায় বললেন, অর্ণবের কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। বুঝলে সুমিত, উত্তর কলকাতার খাঁটি বড় লোকেরা পয়সা দেখায় না। অর্ণব একবারও বলেনি ও এই রকম একটা বাড়িতে থাকে। সুমিত ঠিক বুঝতে পারছিলেন না এইবার তাদের কি করা উচিত। না জিজ্ঞেস করে অন্যের বাড়িতে ঢুকে পড়াটা আজকাল আর কারো অভ্যেস নেই। দেখাই যাচ্ছে এই বাড়ির রীতি রেওয়াজ একটু অন্যরকম। মেজমামার আচরণে অবশ্য কোনো দ্বিধার চিহ্ন নেই। কয়েক সেকেন্ড ঘাড় উঁচু করে প্রকাণ্ড বাড়িতে দিকে তাকিয়ে হঠাৎ কেমন যেন খুশিয়াল গলায় তিনি বললেন, চলো সুমিত, ভিতরে ঢুকে পড়া যাক। কাউকেই তো দেখা যাচ্ছে না, এসোই না, বারান্দায় উঠে ডাকাডাকি করে দেখা যাক। লোহার গেটের ফাঁক গুলে ভেতরে ঢুকে পড়ে সুমিত বললেন, এই বাড়িতে দুটো মাত্র লোক থাকে? ভাবলেই তো গা ছমছম করার কথা। বলেই সুমিতের খেয়াল হলো হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছেন মেজমামা। ডান হাতটা চেপে ধরেছেন বুকের উপরে। ব্যস্ত হয়ে সুমিত জিজ্ঞাসা করলেন, আপনার কি শরীর খারাপ করছে? এই প্রশ্নটা শুনেই যেন সংবিত ফিরে এলো মেজমামার। আবছা হেসেই বললেন, না না, শরীর খারাপ লাগবে কেন, একদম ঠিক আছি। আসলে কাঁপা হাতে পাঞ্জাবির উপর দিয়ে হাত ঢুকিয়ে আর এক পাশে স্ফটিকের মালাটা বের করে আনলেন মেজমামা। শিউরে উঠে সুমিত দেখলেন এইটুকু সময়ের মধ্যেই রং বদলাতে শুরু করেছে তার। রহস্যময় ফিকে নীল রং ঠিকরে আসছে মালা থেকে। তারপর সুমিতের বিস্ফারিত চোখের সামনেই সেই রং বদলে হয়ে গেল গাঢ় নীল। মালাটা একেবারে কপালে ঠেকিয়ে দ্রুত পাঞ্জাবের মধ্যে ঢুকিয়ে ফেললেন মেজমামা। তারপর হালকা পায়ে তত্তর করে সিঁড়ি ভেঙে বারান্দায় উঠে গেলেন। একটা ঘোলাটে বাল্ব জ্বলছে। এত বড় বারান্দাটা একেবারে তকতকে পরিষ্কার। দুই কোণে সামান্য কিছু শুকনো ঘাস পড়ে রয়েছে, দেখলেই বোঝা যায় সেগুলো পায়রাদের কীর্তি। সিঁড়ির দিকে ঠিক মুখোমুখি একটা মস্ত দরজা, সেটাও কেবল আলগোছে বন্ধ করা। তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা মাঝারি আকারের উঠোন। মুগ্ধ চোখে আরও একবার দুদিকে তাকিয়ে নিয়ে মেজমামা দরজাটার বেশ জোরে শব্দ করে হাত দিলেন। কই হে অর্ণব, গেলে কোথায়? আমরা যে এসে পড়েছি। প্রায় সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটা চড়া গলা শোনা গেল, কে কে ওখানে? মেজমামা সুমিতের দিকে তাকিয়ে চোখ টিপে হাসলেন। চাপা গলায় বললেন, কতদিন পর যে দরজায় দাঁড়িয়ে হাঁক দিয়ে গৃহস্বামীকে ডাকলাম কে জানে। এককালে যে কোনো বাড়িতে ঢোকার এটাই ছিল একমাত্র উপায়। তারপর আবার দরজার দিকে মুখ ফিরিয়ে উঁচু গলায় বললেন, আমি প্রেমেন্দ্রনাথ। অর্ণব ফিরেছে, তাকে একটু ডেকে দিন। এইবার হঠাৎ ভিতর থেকে একটা পায়ের শব্দ শোনা গেল, যেন দ্রুত পায়ে কেউ এগিয়ে এদিকে ছুটে আসছে। একটু পরেই শব্দ করে খুলে গেল দরজাটা। তার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল উঠোনের আলোটা। আর খোলা দরজার দিকে তাকিয়ে হাঁ হয়ে দাঁড়িয়ে রইলেন মেজমামা আর সুমিত। কফি হাউসের বেয়ারারা যেমন সাদা রঙের উর্দি পরে কাজ করেন, ঠিক তেমনই একটা পোশাক পরে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন মানুষ। তার বয়স অন্তত 60। চুল সব পেকে গিয়েছে,
মুখে ক্লান্তির ছাপ। কিছুক্ষণ অবাক হয়ে অবাক চোখে তাদের দিকে তাকিয়ে থেকে তিনি বললেন, আপনাদের তো চিনতে পারলাম না। মেজমামা স্থির চোখে তার দিকেই তাকিয়েছিলেন। এবার গম্ভীর গলায় বললেন, আপনিই মিন্টুদা? রীতিমতো অবাক হয়ে প্রৌঢ় মানুষটা উত্তর দিলেন, হ্যাঁ, আমার নাম মিন্টু, কিন্তু আপনি কে? আপনি আমার নাম জানলেন কি করে? আরও কিছুক্ষণ গাঢ় চোখে মিন্টুদার দিকে তাকিয়ে থেকে মেজমামা বললেন, আমি অর্ণবের এক বন্ধুর বাবা। আমার নাম প্রেমেন্দ্রনাথ দেবনাথ। বরপেটায় থাকি, আর এ হলো আমার জামাই সুমিত। ও একজন ডাক্তার, মনের ডাক্তার। আজ সকালে অর্ণব আমাদের বাড়িতে গিয়েছিল। ওর কাছ থেকেই জানতে পারলাম ইদানিং এই বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। আপনি তো নিশ্চয়ই... মিন্টুদার চেহারাটা যে মেজমামার কথা শুনতে শুনতেই একেবারে বদলে গিয়েছে, সেটাই আবছা আলোতেও বুঝতে অসুবিধে হলো না সুমিতের। এক অদ্ভুত তীব্র চোখে মেজমামার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। এখন গলা বাড়িয়ে বাইরের উঠোনের দিক থেকে এক ঝলক তাকিয়ে নিয়ে চাপা গলায় তিনি বললেন, ভিতরে আসুন বাবু, আর আমাকে আপনি বলবেন না, লজ্জা করে। দরজা দিয়ে ঢুকতেই সেই ছোট উঠোনটা, তার চারপাশে সারি সারি ঘর, বন্ধ দরজা, শুধু ঠিক মুখোমুখি ঘরটার দরজা খোলা। সেই দরজা দিয়ে এক ঝলক চৌকো আলো এসে পড়েছে উঠোনে। এদিকে আসুন, খোকা কি বলেছে আপনাদের? অকারণেই চাপা গলায় জিজ্ঞাসা করলেন মিন্টুদা। সবই বলেছে, মাথা তুলে চারপাশ দেখতে দেখতে বললেন মেজমামা। ওর আর ওর বন্ধুদের হাবভাব পাল্টে যাওয়া, জামা কাপড়, তারপর ইংরাজি বলতে শুরু করা, মদের নেশা। কথা বলতে বলতেই উল্টো দিকের দরজাটা দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন ওরা সকলে। এটা একটা প্রকাণ্ড হলঘর, যেটার কথা সকলেই সকালবেলাতেই অর্ণব বলেছিল। বাইরের আলো ঝলমলে শহরটা যেন এই ঘরটার পিছন দিকে ফেলে 100 বছর এগিয়ে গেছে। এই ঘরের প্রতিটা জিনিস সযত্নে বাছাই করে আনা অ্যান্টিক। ঠিক মাঝখানে বাহারি চেয়ার টেবিলগুলো, দেওয়াল আলমারিটা, এক কোণায় রাখা রাইটিং টেবিল, তার উপরে গুছিয়ে রাখা দোয়াত আর কলম, মাথার উপরে ঝুলে থাকা ঝাড়বাতি, প্রত্যেকটা জিনিস যেন নিঃশব্দে ঘোষণা করে চলেছে এ ঘরে আধুনিকতার প্রবেশ নিষেধ। দেখুন ঘরের অবস্থা, বললেন মিন্টুদা। কেউ বলবে এটা আজকালকার দিনের কলকাতা শহরের একটা বাড়ির বসার ঘর? এ যে কি চলছে বাবু, আমি বলে বোঝাতে পারবো না। একে এই ভূতের বাড়ি, 20খানা ঘর, লোক মোট 2 জন, তার মধ্যে যদি এই সব কাণ্ড শুরু হয়। 1 গ্লাস জল খাওয়াবেন মিন্টু? একটু হঠাৎ করেই ওর কথার মাঝখানে বলে উঠলেন মেজমামা। বড্ড তেষ্টা পেয়েছে। এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল মিন্টুদা। তারপর অসম্ভব লজ্জায় ওর মুখ লালচে হয়ে গেল। চাপা গলায় বললেন, ছি ছি, আপনারা এই প্রথম এই বাড়িতে এসেছেন, আর আমি বসতে বললাম না? জল চা কিছু না? রাম রাম, বসুন আগে, আমি চা জল নিয়ে আসছি। চা পরে খাবো ভাই, মৃদু হেসে পড়লেন মেজমামা। আগে একটু জল খাবো শুধু। দ্রুত পায়ে বেরিয়ে গেল মিন্টুদা। সেই দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে মেজমামা নিচু গলায় বললেন, বড্ড কষ্টে আছে মানুষটা, বুঝলে সুমিত? সন্ধ্যের পর থেকে চাপটা আরও বাড়তে থাকে ওনার, ফলে প্রাথমিক আতিথেয়টুকুও ভুলে গেছে বেচারি। যা বলেছেন, একই রকম গলায় বললেন সুমিত। খুবই লজ্জা পেয়েছেন ভদ্রলোক। এইবার ঘুরে দাঁড়িয়ে দেওয়াল আলমারির দিকে এগিয়ে গেলেন মেজমামা। সুমিত স্বভাবতই অনুসরণ করলেন তাকে। বিশাল দেওয়াল জোড়া প্রকাণ্ড আলমারি। মন দিয়ে সেটাকে পরখ করতে করতে মেজমামা আত্মগত সুরে বললেন, কবে থেকে যে এতে শখের জিনিসপত্র জমানো হচ্ছে ভগবান জানেন। এ বোধহয় এদের অনেক পুরুষের হবি, বুঝলে সুমিত? কয়েন থেকে অচল ঘড়ি পর্যন্ত সবই রাখা আছে যত্ন করে। এগুলো বেশি পুরনো। অর্ণবের আনা জিনিসগুলো, ওগুলো ওদিকে আছে বাবু। ইতিমধ্যে ফিরে এসেছে মিন্টুদা। ওই মাঝের তাকে, একদম বাঁদিকে।
তুমি জানতে আমি আসবো? জিজ্ঞাসা করলেন মেজোমামা। আজকেই আসবেন তা অবশ্য বলেনি খোকা, তবে সকালে বেরোনোর সময় বলে গিয়েছিল আপনার সঙ্গে দেখা করে তারপর অফিস যাবে। আর এই বুঝি সেই গ্লাস? অস্বাভাবিক ধারালো চোখে আলমারির মাঝের তাকে রাখা কারুকার্য করা পানপাত্রটার দিকে তাকিয়ে আছেন মেজোমামা। বোঝাই যাচ্ছে মিন্টুদা কী বলেছে তা তার কানে ঢোকেনি। এই গ্লাসটা আনার পর থেকেই তো যত গণ্ডগোল বাবু। নইলে খোকার মতো ছেলে হয় না। ছোট থেকেই আমিই তো কোলেপিঠি করে বড় করেছি। টুকটাক সিগারেট খেয়েছে অবরে সবরে, আর আছে চা কফির নেশা। কিন্তু এই 8টা বাজলেই গিলাস বের করে বন্ধুবান্ধব নিয়ে বসে যাওয়া না বাবু। 40 বছর ধরে চাকরি করছি এই বাড়িতে, এমন কিছু এর আগে দেখিনি। অর্ণবের বাবা বা কাকা কেউ খেতেন না। খেলেও এইভাবে বন্ধুবান্ধব জুটিয়ে ঘরের মধ্যে বসে খেতেন না। অবশ্য তখন বাড়িতে লোক ছিল আরও। আর কিছু অস্বাভাবিক দেখছো? একটা অদ্ভুত ম্লান হাসি হেসে মিন্টুদা বলল, আমার পোশাকটা দেখার পরেও এই প্রশ্নটা আপনার মাথায় এলো? মেজোমামা থমকে গেলেন। সত্যি আজকালকার দিনে এই সাদা ইউনিফর্মটাই যেন অসম্ভব অস্বাভাবিক দেখাচ্ছে। সকালে যাকে পায়জামা আর ফতুয়া পরে ডাল ভাত রেঁধে দিতে হয়, রাতে তাকেই খিদমতগারের উর্দি পরে সেরি ঢেলে দিতে কেমন লাগে সে আপনি বুঝবেন না। মিন্টুদার গলা শুনলে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় কেঁদে ফেলবে। 8টার পর থেকে এই বাড়ি যেন অন্য একটা বাড়ি, অন্য একটা সময়, অন্যজন কিছু মানুষ। কথাটা শেষ করতে পারল না মিন্টুদা, কারণ ঠিক এই সময় বাইরে থেকে শোনা গেল গাড়ির হর্ন। চট করে নিজেকে সামলে নিয়ে মিন্টুদা বলল, আপনারা আসুন, ওই বোধহয় খোকা এলো। এখন দেখলে কিছু বুঝবেন না, সকালে তো দেখলেন। ধরতে পারলেন কিছু? একটু পরেই ঘরে ঢুকলো অর্ণব। ওর মুখে চওড়া হাসি। আপনারা বেশ আগে ভাগে এসে পড়েছেন। আমারও আবার আজই অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। ও মিন্টুদা, চা দাওনি এখনও? আপনারা বসুন, আমি ঝট করে ফ্রেশ হয়ে আসছি। কোনো তাড়া নেই, হেসে বললেন মেজোমামা। আমরা বরং ততক্ষণ এই জিনিসপত্রগুলো একটু ভালো করে দেখি। 2 মিনিটের মধ্যে আসছি আমি, বলে তত্তর করে সিঁড়ি বেয়ে উঠে গেল অর্ণব। মিন্টুদা ফের ছুটে গেল ভিতরের দিকে, নিশ্চয়ই চা আনতে। এবার আস্তে আস্তে মেজোমামার মুখ থেকে মুছে গেল অমায়িক হাসির রেখা। সদা হাস্যময় মুখটা যেন পাথরের তৈরি। তীক্ষ্ণ চোখে একবার গোটা ঘরটা চোখ বুলিয়ে নিয়ে তিনি গিয়ে বসলেন কোণের দিকে, রাইটিং ডেস্কের পাশে রাখা একটা অদ্ভুত দেখতে চেয়ারে। বসো সুমিত, একে বলে হাই ব্যাক চেয়ার। আজকাল আর তৈরি হয় না, গদিটা খেয়াল করো। সেটা অবশ্য খেয়াল না করে উপায় নেই। ছোটোখাটো এবং গোলগাল চেহারা সুমিতের প্রায় মাথা পর্যন্ত উঠে গেছে মোটা গদি মোড়া চেয়ারের হেলান দেওয়ার জায়গাটা। উঁচু হাতল দুটো চকচক পালিশ করা কালো কাঠের তৈরি। চেয়ারটায় বসতে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি হলো সুমিতের। ঠিক যেন আগে থেকেই কেউ একজন বসেছিল চেয়ারটাতে। সে চাইছে না সুমিত সেখানে বসুন। চমকে গিয়ে এক পা সরে এলেন তিনি। সঙ্গে সঙ্গে মেজোমামার চোখ ঘুরে গেল সেই দিকে। জিজ্ঞাসা করলেন, কী হলো সুমিত? এনি প্রবলেম? সুমিত এমন অবাক হয়ে গিয়েছিলেন যে কয়েক সেকেন্ডে কথা বলতে পারলেন না। তারপর কি ভেবে আবার বসতে গেলেন চেয়ারটাতে। এবার অবশ্য আর কোনো অসুবিধে হলো না। অদৃশ্য অধিকারী যেন এক ফাঁকে উঠে গিয়েছেন চেয়ার ছেড়ে। ফ্যাকাশে এক ফালি হাসি ফুটে উঠল তার মুখে। না না, ঠিক আছে। ঠিক এই সময় এক মুহূর্তের জন্য কেমন যেন ম্লান হয়ে গেল ঘরের আলোটা। দুবার দপদপ করে আবার জ্বলে উঠল আলো। সুমিত লক্ষ্য করলেন মেজোমামার চোখ ঘুরে গেছে ছাদের দিকে। সেই দৃষ্টি অনুসরণ করে উপরে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। ঘরে এই মুহূর্তে তারা দুজন ছাড়া আর কেউ নেই, কিন্তু কোনো এক অদৃশ্য ইঙ্গিতে জ্বলে উঠেছে ঝাড়বাতি দুটো। আর তার সঙ্গে তাল মিলিয়ে অদ্ভুত সুরেলা আর গম্ভীর একটা ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। ঢং ঢং ঢং। গ্র্যান্ডফাদার ক্লক, বলে উঠলেন মেজোমামা। 8টা বাজলো তার মানে। কিন্তু
এই ঘরে তো কোনো গ্র্যান্ডফাদার ক্লক দেখছি না, অন্য কোনো ঘর থেকে। এমন সময় দরজায় টোকা পড়ল। খুব ভদ্রভাবে কেউ নক করছে দরজাতে। মেজ মামা বা সুমিত কিছু বলার আগেই পিছন থেকে শোনা গেল একটা অসম্ভব সাহেবী উচ্চারণ। কাম ইন জেন্টলম্যান, আই এম ওয়েটিং ফর ইউ অল। চমকে পিছনে ফিরে তাকালেন সুমিত। তাদের পিছন দিয়েই উঠে গিয়েছে দোতলায় যাওয়ার সিঁড়ি। সেই সিঁড়ির মাঝামাঝি জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে অর্ণব, আর তার দিকে তাকিয়ে সুমিতের মুখটা সামান্য হাঁ হয়ে গেল। এই কয়েক মিনিটের মধ্যেই অর্ণবের যেন সম্পূর্ণ অস্তিত্বটাই পরিবর্তিত হয়ে গিয়েছে। এই মুহূর্তে তার পরনে ধূসর রঙের চেক কাটা কোট, মুখে একটা অদ্ভুত দৃঢ়তা যেটা সকালে মোটেই ছিল না। গোঁফের প্রান্ত দুটো উঠে গিয়েছে উপরের দিকে। চকচকে কালো চুল মাঝখানে সিঁথি করে আঁচড়ানো। সব মিলিয়ে যেন ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ের কোনো আলোকপ্রাপ্ত কলকাতার বাবু। পরক্ষণেই শোনা গেল দরজা খুলে যাওয়ার শব্দ। নিজে থেকেই মেজমামা সুমিতের চোখ ঘুরে গেল সেই দিকে। এমন দৃশ্য এরা দুজনের কেউই কখনো দেখেননি। পায়ে পা মিলিয়ে হেঁটে এবার ঘরে ঢুকছে আরও 4 তরুণ। তাদের প্রত্যেকের পরনে পুরনো দিনের স্যুট কোট। সবার আগে যে হেঁটে আসছে তার মাথায় একটা টুপি, বাউলার হ্যাট। ফিস করে বললেন মেজমামা, এই কিছুক্ষণ আগেই জেনেছি নামটা। পার্ক স্ট্রিটের সেই দোকানে কি? মুখে কথা না বলে মাথাটা উপরে নিচে নাড়লেন মেজমামা। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। ওয়েলকাম জেন্টলম্যান, সহসে বলে উঠল অর্ণব। লেটস সেলিব্রেট দিস ইভিনিং উইথ সামথিং নিউ। ওদের দুজনের পাশ দিয়ে জুতোয় খটখট শব্দ তুলে আলমারির দিকে এগিয়ে গেল অর্ণব। একবারও ফিরে তাকালো না এদিকে। এতক্ষণে সুমিত খেয়াল করলেন ওর পায়ে রয়েছে অন্যরকম দেখতে চকচকে কালো একজোড়া জুতো, ডার্বি শু। হলফ করে বলতে পারি এর প্রত্যেকটা কেনা হয়েছে কোনো না কোনো পুরনো জিনিসের দোকান থেকে। তীব্র স্বরে বললেন মেজমামা। তার গলা পাল্টে গিয়েছে। কিছু একটা সাংঘাতিক গণ্ডগোল হচ্ছে সুমিত, সাবধান। সামনের দরজা দিয়ে ইতিমধ্যে ঘরে ঢুকে পড়েছে 4 জন লোক। এদের বয়স অর্ণবের মতোই। পোশাক, হাবভাব সব কিছুই যেন একই ছকে বাঁধা। ঠিক যেন পুরনো সিনেমার কোনো দৃশ্য অভিনীত হচ্ছে এই মুহূর্তে এই ঘরে। এটা যেন সত্যিকারের কোনো ঘর নয়, সিনেমা সেট। আলো নয়, লাইটিং। ব্যাকগ্রাউন্ড মিউজিকের অভাবটাও পূর্ণ হয়ে গেল এবারে। ঘরের অপর প্রান্তে বেজে উঠছে গ্রামাফোন। গোল হয়ে ঘুরছে কালো চকচকে রেকর্ড, 9th সিম্ফনি, বেথফেন। এটা সুমিতের চেনা। খোলা হয়েছে পানীয়র বোতল, অন্য কারো গলা শোনা গেল এবার। ওয়াও, রেড কনিয়াক, ইটস গ্রেট মাই বয়। খাঁটি সাহেবী উচ্চারণ শোনা যাচ্ছে। এমন বোতল সুমিত কখনো দেখেননি। গোল চোকার মতো পল কাটা পাত্র থেকে ঢালা শুরু হলো ফরাসি পানীয়, আর সেটা ঢালা হচ্ছে এই সেই পানপাত্র। সুমিত দেখতে পাচ্ছে। মাথা নেড়ে সায় দিলেন সুমিত। কথা বেরোচ্ছে না তার মুখ থেকে, কারণ সম্পূর্ণ অন্য একটা ব্যাপার এই মাত্র মাথায় এসেছে তার। মেজমামা, একটা কথা বলি। কয়েকটা অচেনা লাইন, শব্দগুলো। বলো। এই কি অনুভূতি নিয়ে কথা বলার সময়? অধৈর্য ভঙ্গিতে বললেন মেজমামা। এরা কেউ আমাদের দেখতে পাচ্ছে না? কি বলছো? ও হ্যাঁ, তাই তো। কিন্তু এই যে অর্ণবের সঙ্গে কথা বললাম আমরা, পোশাক পাল্টে নামার পর ও আর একটা কথাও বলেনি আমাদের সঙ্গে, তাকায়নি আমাদের দিকে। তাই তো, পাশ দিয়েই তো গেল, তাকালো না তো। এইবার জমে উঠেছে পার্টি। শোনা যাচ্ছে গ্লাসের সঙ্গে গ্লাসের সংঘর্ষের টুংটাং শব্দ। ভেসে আসছে চড়া গলার হাসির টুকরো। উচ্চস্বরে আদেশ, পেয়ারা, ঠান্ডি পানি লাও, বরফ লাও জলদি। ওই যে উল্টো দিকে দরজা খুলে ভেতরে ঢুকলো মিন্টুদা। একটু আগেই অদ্ভুত বেখাপ্পা দেখাচ্ছিল ওকে। এবারও সাদা উর্দি চমৎকার মানিয়ে গেছে এই বিচিত্র পার্টির সঙ্গে। হাতে ট্রে, তাতে কি আছে এত দূর থেকে তা বোঝারও পায়নি। ডু ইউ লাভ শান্তি জেন্টলম্যান?
চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে এক রোগা ভোগা খয়াটার চেহারার কিন্তু লম্বা ঝুলের ছেঁড়া কোট পরা এক তরুণ। আই জাস্ট হার্ড ইট টুডে। এই বোধহয় বিপ্লব, কচুরির দোকান চালায়। চাপা গলায় যেন ধারা বিবরণী দিয়ে চলেছেন মেজমামা, ঝরঝর করে ইংরেজি বলে চলেছে। শ্যান্টি কি জিজ্ঞেস করলেন সুমিত। এক ধরনের গান, সমুদ্রে যেতে যেতে নাবিকরা গাইত এককালে। I thought I heard the old man say, "Leave her, Johnny, leave her." মস্ত হল গাড়ি গমগম করে উঠল চাটে গলা। নিখুঁত উচ্চারণ, নিখুঁত সুর। এই গান সুমিতের জানা, কিন্তু একে যে শ্যান্টি বলে সেটা তার জানা ছিল না। Tomorrow you will get your pay. Leave her, Johnny, leave her. হাত নেড়ে নেড়ে যে গানটি গাইছে ওই যে ফর্সা মতন ছেলেটা, ওই হলো অরবিন্দ। সারাদিন ভুলভাল ইংরেজি বলে ইচ্ছে করে। এখন দেখো যেন সাহেবের বাচ্চা। চমকে উঠে ফিরে তাকালেন সুমিত। সবার অলক্ষ্যে কখন যেন মিন্টুদা এসে দাঁড়িয়েছেন ওদের চেয়ারের পাশে। ঠিক 8টা থেকে শুরু হয় এই নাটক, জিজ্ঞাসা করলেন মেজমামা। প্রত্যেক দিন সব যেন পাল্টে যায় ঘড়ি ধরে। দেখলেন না, যেই 8টা বাজলো গান থামলো। ব্রাভো ব্রাভো চিৎকারে ভরে উঠল ঘর। নাও দ্য ওয়ার্ডস, শোনা গেল বিজাতীয় হুঙ্কার। জোড়ায় জোরে ঘুরে ঘুরে নাচ শুরু হলো এবার। রেকর্ড বদলে দেয়নি কেউ, তবু বদলে গিয়েছে গ্রামাফোনের বাজনাও। দ্রুত ছন্দে বেজে উঠেছে সুর, শোনা যাচ্ছে মেঝেতে জুতো ঠোকার খটখট শব্দ। ওদের চেহারাগুলো খেয়াল করছে সুমিত? না, খেয়াল করেনি এতক্ষণ। এইবার সুমিত লক্ষ্য করলেন এই মুহূর্তে যারা উদ্দাম নৃত্য করে চলেছে, গলা ছেড়ে গান গাইছে, তাদের প্রত্যেকের চোখ স্থির। বিন্দুমাত্র নড়ছে না চোখ, মুখের পেশি নড়ছে না একটুও। হঠাৎ সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল সুমিতের। মনে হচ্ছে যেন কবরের অন্ধকার থেকে উঠে এসেছে কয়েকজন মৃত মানুষ। এই শতাব্দী প্রাচীন বাড়ির ভব্য ড্রয়িং রুমে আজও তারা উপভোগ করে চলেছেন তাদের কাটিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া সেই সব ইহলোকের সান্ধ্য সমাবেশের উচ্ছ্বাস। মৃত্যুতে যা ফুরিয়ে গিয়েছিল, পরলোকে তাই অফুরান হয়ে উঠেছে। আর এইবার এই উচ্ছলতা থেকে বেরিয়ে এলো একজন। তার কপালে ঘামের ফোঁটা, মুখে মদের প্রভাবে লাল হয়ে উঠেছে। অর্ণব। সামান্য টলমলে পায়ে সে হেঁটে আসছে ঘরের এই প্রান্তটাকে লক্ষ্য করে। উঠে পড়ো সুমিত, সরে এসো চটপট। চমকে উঠে সুমিত দেখলেন মেজমামা ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে সরে যাচ্ছেন আরও কোণের দিকে। প্রায় লাফিয়ে উঠে পড়লেন তিনিও। মেজমামার পাশে দাঁড়ালেন দেওয়ালে পিঠ দিয়ে। পাশে দাঁড়িয়ে কাঁপছে মিন্টুদা। আর এই হলো রোজকার শেষ ধাপ। ফিসফিস করে বলল সে। সেটা যে কী তা আর জিজ্ঞাসা করার দরকার হলো না। শিথিল পায়ে হেঁটে এসে অবসন্ন ভঙ্গিতে ধপ করে বসে পড়ল অর্ণব। এই চেয়ারটাতেই এতক্ষণ বসেছিলেন সুমিত। কয়েক সেকেন্ড মাথা নিচু করে বসে থেকে হঠাৎ হাত বাড়িয়ে ডেস্কের ড্রয়ার খুলে কয়েকটা কাগজ বের করে আনলো অর্ণব। তারপর একে একে বেরিয়ে এলো কালি কলম, পাখির পাখনা দিয়ে তৈরি সেই কলম। আর যেটা দেখা যাচ্ছে তার হাতে, সেটা অবশ্য সুমিত চোখে দেখেননি কখনো। অভ্যস্ত ভঙ্গিতে সেটা দিয়েই পালকটা কেটে নিল অর্ণব। কোয়েল কাটার এও জোগাড় করেছে। না, পিছন থেকে শোনা গেল মিন্টুদার কাঁপা গলা। উঠোনে কুড়িয়ে পেয়েছিল ওই অরবিন্দ নামের ছেলেটা। বোঝা উচিত ছিল আমার। এবার মেজমামার গলাও থরথর করে কাঁপতে শুরু করেছে। কি বোঝা উচিত ছিল মেজমামা? আর থাকতে না পেরে জীবনে এই প্রথম মানুষটার উপরে প্রায় ঝাঁঝিয়ে উঠলেন সুমিত। হচ্ছেটা কি এখানে? এরা এমন করছে কেন? এটা কি সত্যি শেয়ার্ড সাইকোসিস ডিসঅর্ডার না অন্য কিছু? আপনি পরিষ্কার করে কিছু বলছেন না কেন? তুমি এখনও বুঝতে পারছো না সুমিত? মেজমামা দ্রুত পায়ে উঠে গেলেন সিঁড়ির কয়েকটা ধাপ। এই দৃশ্য, এই গান, এই নাচ সব দেখেও কিছু বুঝতে পারলে না? নাথিং, কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। ফিসফিস করে তর্জন করে চললেন সুমিত। এরকম কোনো মনোরোগ নেই।
থাকলেও আমি জানি না। একদল অল্প বয়সী ছেলে একসঙ্গে হঠাৎ ওই শুনুন। শিউরে উঠে থমকে গেলেন সুমিত, তার সঙ্গে মেজমামাও। ওরা দুজন কথা বলতে বলতে উঠে এসেছেন সিঁড়ির কয়েকটা ধাপ। সামান্য উঁচুতে দাঁড়িয়ে এই মুহূর্তে হলঘরের দিকে তাকালে দেখা যাচ্ছে এক আশ্চর্য দৃশ্য। দ্বিতীয় ঝাড়বাতিটার নিচে, অর্থাৎ ঘরের ঠিক মাঝখানে, গোল হয়ে দাঁড়িয়েছে 4 বাঙালি তরুণ। তাদের পরনে 150 বছরের পুরনো ফ্যাশনের পোশাক। অরবিন্দ তার টুপিটা খুলে নিয়ে গুঁজে রেখেছে বগলের নিচে, আর মস্ত হলঘর জুড়ে গমগম করছে একটা অদ্ভুত গানের কলি। God save our precious queen, long live our noble queen, God save the queen. কুইন? অসম্ভব বিস্ময়ের সঙ্গে বললেন সুমিত। পাক্কা 2.5 বছর ধরে আগে কিং চার্লস দ্য থার্ড রাজা হয়েছেন ইংল্যান্ডের। এই ঘরে কি এখনও সেই খবর এসে পৌঁছয়নি? পৌঁছানোর কথাও নয় সুমিত। এই বলে নিজের কাঁপা তর্জনী দেওয়ালের দিকে একটা নির্দিষ্ট দিকে তুলে ধরলেন মেজমামা, আর সেদিকে তাকিয়ে ফ্যাকাশে হয়ে গেল সুমিতের মুখ। দেওয়ালে যে সাদা কালো ছবিটা টাঙানো আছে সেটা চিনতে না পারার মতো মূর্খ তিনি নন। আজকালকার ছেলেমেয়েরা হয়তো এই মুখ আর চেনে না, কিন্তু ইতিহাসের একনিষ্ঠ পাঠক হিসেবে ডক্টর সুমিত চক্রবর্তী এই ছবিটি চেনেন বই কি। ওটা কুইন ভিক্টোরিয়ার ছবি। সুমিত এই ঘরে অচল হয়ে আছে সেই সময়। ফিসফিসে অথচ তীব্র গলায় বললেন মেজমামা, দ্য ভিক্টোরিয়ান এজ। খাঁটি সাহেব হয়ে ওঠার প্রতিযোগিতা চলত সেদিনের কলকাতার যুবকদের মধ্যে। মদ আর মাংস এই খেয়েই তারা তথাকথিত এনলাইটেড হয়ে উঠেছেন বলে মনে করতেন। একেই কি বলে সভ্যতা? পড়নি? মনে নেই সেসব কথা? এক আশ্চর্য উপায়ে সেই সময় হঠাৎ ফিরে এসেছে এই ঘরে। কেন? কী সেই উপায়? জিজ্ঞাসা করলেন সুমিত। নিচের হলঘর থেকে এখন ভেসে আসছে সম্মিলিত সুরের বন্যায়। Send her victorious, happy and glorious, long to reign over us. God save the queen. সকালে সেটা ছিল নিছক ধারণা। দুপুরে কিউরিও শপে গিয়ে বুঝলাম আমার আন্দাজটা ঠিক ছিল, এক্কেবারে ঠিক। ওই পানপাত্র কার ছিল সেটা অনুমান করা উচিত ছিল তোমার সুমিত। পানপাত্র? ওই রূপোর গ্লাসটা যার কথা অর্ণব সকালে বলছিল? একদম সেই রূপোর পানপাত্র। 1860 সালে বিদ্যুৎসাহিনী সভা একজন কবিকে সংবর্ধনা দিয়েছিল। কালীপ্রসন্ন সিংহের কথা মনে আছে তোমার? কালী সিংহী, মহাভারতের অনুবাদ করেছিলেন যিনি। হুতম পেঁচার নকশা? ঠিক সেই কালী সিংহী ছিলেন এই কবির পরম ভক্ত। তার বন্ধুরাও কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন ঠাকুর কে ছিলেন না সেই তালিকায়। তারা সবাই মিলে সংবর্ধিত করেছিলেন এক আশ্চর্য কবিকে। সেই প্রথম বোধহয় কোনো বাঙালি কবিকে এইভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আর সেই দিনই অন্যান্য আরও কিছু উপহারের সঙ্গে তার হাতে তুলে দেওয়া হয়েছিল একটি বহুমূল্য রূপোর পানপাত্র। কি বলছেন আপনি? সেই সময় কবি থাকতেন 6 নম্বর লোয়ার চিতপুর রোডের একটি ভাড়া বাড়িতে। দ্রুত মেজমামার দিকে ঘুরে তাকালেন সুমিত। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গিয়েছে। সেই বাড়িটা যার সামনে আপনি একটু আগে গিয়ে দাঁড়িয়েছিলেন? ঠিক তাই। আজ সেই বাড়ির নম্বর বদলে গিয়েছে। পুরনো ম্যাপ দেখে সেটাকে খুঁজে বের করতেই গিয়েছিলাম কিউরিও শপে, আর সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই রং বদলে ফেলেছিলাম আর স্ফটিকের মালা। তাই তো উজ্জ্বল বেগুনি রং ঠিকরে আসছিল ওটা থেকে। তখনই বুঝতে পারলাম পার্ক স্ট্রিট সিমেট্রির কবর ছেড়ে আরও একবার উঠে এসেছেন মহাকবি। কিন্তু কেন? হঠাৎ এমন কী ঘটল যার টানে তিনি ফিরে এলেন পরলোক থেকে? ওই পানপাত্র। রাইট। স্ত্রী হেনরিয়েটা এবং সন্তানদের নিয়ে সাংঘাতিক অভাবের মধ্যে একটা দীর্ঘ সময় ওই ভার্সাই শহরে কাটাতে হয়েছিল তাকে। সম্ভবত তখনই তিনি এই পানপাত্র বিক্রি করে দেন, নইলে বাঁধা রাখেন, আর ছাড়াতে পারেননি। কবির প্রাণের চেয়েও প্রিয় সেই পানপাত্রটি কিনে নিয়ে কলকাতায় ফিরিয়ে এনেছিল অর্ণব। জানতেও পারেনি সেই পানপাত্রের টানেই এখানে ফিরে এসেছেন মহাকবি। আরও একবার বিস্তৃত করেছেন নিজের প্রভাব। ইজরা স্ট্রিটের এক পুরনো বাড়িতে বসার ঘরে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য।
নিজের সময়। অর্ণব এবং তার বন্ধুদের মধ্যে তিনি আরও একবার সফল করে তুলেছেন তার স্বপ্নের জীবনযাত্রা। বন্ধু, কাব্যপাঠ, মদ্যপান, এমনকি তার অনন্ত ধার করার স্বভাব, তার অমিত ব্যয়িতা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল গৌতমের মধ্যে। কিন্তু তার আসল রাজত্ব, তার লেখা, সেটা ছাড়া তাকে তো কল্পনাই করা যায় না। সুমিতের গলা এখন থরথর করে কাঁপছে। পকেটে হাত ঢুকিয়ে সেই ছেঁড়া কাগজ টুকরোগুলো বের করে আনলেন মেজমামা। তারপর কাঁপা হাতে বাড়িয়ে দিলেন সুমিতের দিকে। হ্যাঁ, কয়েকটা কবিতার পংক্তি কাঁচা হাতের লেখায় ফুটে উঠেছে কয়েকটি অচেনা লাইন। শব্দগুলো অচেনা, কিন্তু সেই রাজস্বিক ভঙ্গিমা চিনে নিতে ভুল হতে পারে না কারোরই। আর কতদিন শৌরী এ অতল জলে পুড়িবে বিরহ নললে, এই তব কিঙ্করি। হে রাধারমণ, শীঘ্র কহতা রমারে। তার এই কবিতা তো পড়িনি, অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করলেন সুমিত। পড়ার কথাও নয়, বহু কষ্টে তোমার স্টাডিতে বসেই খুঁজে বার করলাম এটা তার লেখা নারায়ণের প্রতি লক্ষ্মী কবিতার আর একটা ভার্সন। প্রত্যেকটা কাগজে এরকমই টুকরো টুকরো কাটাকুটি, পুরনো কবিতার নতুন চেহারা। বিস্ফারিত চোখে ছোট ছোট কাগজগুলোর দিকে তাকিয়ে রইলেন সুমিত। এক অসন্তুষ্ট মহাকবি ফিরে এসেছেন নিজের অমর লেখনীর ত্রুটি সংশোধন করে নিতে। তার মানে অর্ণব এখন ওই রাইটিং টেবিলে বসে নিশ্চিতভাবে কবিতাই লিখছে। এসো তো, তবু একবার পরখ করে নেওয়া যাক। সন্তর্পণে পা টিপে টিপে সরি বেয়ে নেমে এলেন সুমিত আর মেজমামা। নিঃশব্দে গিয়ে দাঁড়ালেন অর্ণবের ঠিক পিছনে। দেখলেই বোঝা যায় অর্ণবের এই মুহূর্তে বাহ্যক জ্ঞান নেই। ঘরে তার বন্ধুরা এখন আবার গোল হয়ে ঘুরে ঘুরে নাচছে। সেই কলরোল তার কানে ঢুকছে না। কাগজের ওপর ঝুঁকে পড়েছে সে। ডান হাতে ধরা পাখির পালক ঝড়ের বেগে ছুটে চলেছে সেই কাগজের উপর দিয়ে। আর কাগজের উপর যা লেখা হচ্ছে তা চিনতে অবশ্য সুমিতের ভুল হলো না। বেঁচে থাকতে তার বড় ইচ্ছে ছিল মেঘনাদবধ কাব্যের প্রথম 4টি স্বর্গ আবার নতুন করে লিখবেন। আরও নিখুঁত করে তুলতে হবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে। বাঙালির ম্যাগনাম উপাস থেকে যেন সব দিক দিয়েই নিখুঁত হয়ে ওঠে। আর তাই আজ দ্বিতীয় সুযোগ পেয়ে বাংলার একমাত্র মহাকবি খসখস করে লিখে চলেছেন। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলি যাবে গেলা জম্পুরে, অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বড়ি সেনাপতি পদে, পাঠাইলে রণে পুনঃ রক্ষক নিধি রাঘবাড়ি। অন্তিম সুযোগটির পূর্ণ সদ্ব্যবহার করে নিতে পরকাল থেকে ফিরে এসেছেন বাঙালির একমাত্র কবি মাইকেল মধুসূদন দত্ত। এবার আর তার কাব্যে কোনো ত্রুটি থাকবে না। এই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকটা দীর্ঘ সময় ধরে পাঠ করতে হলো, আপনারা ধৈর্য ধরে শুনবেন, এটাই কাম্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর একটা রিকোয়েস্ট আবারও করছি, আমাকে নিয়মিত যারা ঘটনা পাঠান তো পাঠান, এবং যারা পাঠাননি আগে তারা এবং তাদের পরিচিত সকলেই ঘটনা পাঠাতে পারেন। ইমেল আইডি তো দেয়াই থাকবে, আর হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকবে। আপনারা ঘটনা রেকর্ড করেও পাঠাতে পারেন, ভয়েস রেকর্ড করে, অথবা লিখে পাঠাতে পারেন। আমাদের মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজ এই পর্যন্ত আপনাদের শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা, বাই।